হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ভাই তোমার রাসায়নিক পরিবর্তনের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি ভাই। সো আজকের লেকচার হচ্ছে আমরা তোমার ওই যে গতকালকে লেকচার আমরা যে ক্যাপিকেসি পড়ে আসছিলাম, ওই ক্যাপিকেসির আমরা দুইটা ম্যাথ দেখছিলাম ভাই। এবং আমরা বলছিলাম যে ওই দুইটা ম্যাথ আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ ওগুলো যদি পারো তুমি তাহলে আজকের ম্যাথগুলো তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। সো আমরা ক্যাপিকেসি কিন্তু থিওরি আগেই পড়ে আসছি। সো আমি অবশ্যই তোমাকে রিকমেন্ড করবো যে আজকের লেকচারটা দেখার আগে তুমি যেন আগের লেকচারগুলো অন্তত দেখে আসো, অন্তত ক্যাপিকেসির যে লেকচারগুলো আছে সেগুলো দেখে আসো। সো এটা হচ্ছে আমার ভাই ফেসবুক গ্রুপ, তুমি চাইলে এখানে জয়েন দিতে পারো। আমরা এখানে আমাদের সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ওকে ভাই, তাহলে চলো আজকে আমরা আমাদের প্রথম ম্যাথটা স্টার্ট করি। আমরা কিন্তু বলতেছি ভাই এই ম্যাথগুলো কিন্তু এই ধরনের ম্যাথ আমি গতকালকেও তোমাকে দেখাই আসছি। সো একটু তোমার ওগুলো কিন্তু দেখতে হবে ম্যাথগুলো, হ্যাঁ, না হলে তুমি কিন্তু আজকের ম্যাথগুলো বুঝবা না। ওকে ভাই, তো আমি আশা করতেছি তোমরা দেখে আসছো। সো চলো তাহলে আমরা আমাদের আজকে ম্যাথটা স্টার্ট করি। দেখো এখানে আমাকে বলতেছে কি ভাই, 330 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইডের 35% বিয়োজিত হয়। এই বিয়োজনের ক্যাপি এবং ক্যাসি নির্ণয় করো। ওকে, তাহলে এখানে বেসিক্যালি দেখো তো তোমার এখানে কি বিয়োজনের কথা বলা হয়েছে, হাইড্রোজেন আয়োডাইড। তাহলে আমরা বলছিলাম ক্যাপি গ্যাসের ম্যাথ আমরা কিভাবে করব। আমরা প্রথমে কি করব, এখানে একটা আগে বিক্রিয়া লিখব। আমরা প্রথমে এখানে আগে একটা কি লিখবো বলতো, বিক্রিয়া লিখবো। ওকে, তাহলে চলো আমরা বিক্রিয়া দেওয়ার পরে বিক্রিয়াটাকে লিখে ফেলি চলো। সো এখানে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়েছে, তো হাইড্রোজেন আয়োডাইডকে আমরা কিভাবে প্রকাশ করি, এইচ আই দিয়ে। তাহলে এখানে 2Hi বিয়োজিত হবে। হাইড্রোজেন আয়োডাইড বাই বিয়োজিত হলে কি উৎপন্ন হয় বলতো, হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি হয়। হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হলে কি তৈরি হয়, হাইড্রোজেন যেটা গ্যাসীয় অবস্থায় থাকে, আর হচ্ছে তোমার ভাই আয়োডিন তৈরি হয়, এটাও তোমার হচ্ছে ভাই গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা একটু বাম পাশে সরাই। তাহলে এই হাইড্রোজেন আয়োডাইডটাও কিন্তু তোমার এখানে গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে দেখো তোমার কোয়েশ্চনে কি বলছে, যে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়েছে, তার মানে হাইড্রোজেন আয়োডাইডকে নিলাম, আর এখানে বিয়োজিত হয়ে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হবে। আচ্ছা, এখন একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে আমরা এরপর আমরা কিভাবে আগাইতাম, এরপর আমরা লিখতাম হচ্ছে শুরুতে। এরপর আমরা লিখতাম এখানে হচ্ছে ভাই শুরুতে, ঠিক আছে। দাঁড়াও এটাকে আমি ঠিক করে লিখি। এরপর এখানে আমরা লিখতাম হচ্ছে ভাই তোমার শুরুতে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানের মধ্যে কোয়েশ্চনের মধ্যে দেখো তো, আমরা এখানে কোথাও এই হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন এবং আয়োডিনের শুরুতে কয় মোল সেটা কি দেওয়া আছে কোয়েশ্চনে? মানে যেমন দেখো গতকালকে আমরা যখন একটা ম্যাথ করছিলাম, তখন কিন্তু কোয়েশ্চনে বলাই ছিল যে এ নেওয়া হয়েছে 3 মোল বা বি নেওয়া হয়েছে 4 মোল, এরকম কিন্তু দেওয়াই ছিল। কিন্তু এখানে কিন্তু দেখো কোয়েশ্চনটার মধ্যে কি বলছে, জাস্ট বলা হয়েছে তোমাকে 330 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইডের 35% বিয়োজিত হয়। কিন্তু হাইড্রোজেন আয়োডাইড কয় মোল আছে, হাইড্রোজেন কয় মোল আছে, আয়োডিন কয় মোল আছে, এই সম্পর্কে কোনো ডাটা কিন্তু তোমার কোয়েশ্চনে দেওয়া নাই। আমরা গতকালকে একটা পয়েন্ট লিখে দিয়েছিলাম, সেটা ছিল এরকম তোমার, যদি কোনো বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক এবং উৎপাদের শুরুর মোল সংখ্যা দেওয়া না থাকে, তাহলে আমরা মানে বাই ডিফল্ট বিক্রিয়কের মোল সংখ্যা কত ধরে নিব, 1 মোল, আর উৎপাদের মোল সংখ্যা কত ধরে নিব, 0 মোল। এই জিনিসগুলো কিন্তু আমরা গতকালকে আলোচনা করে আসছি, তাই না ভাই? আমরা ব্যাখ্যাও করছিলাম কেন এটাকে আমরা 1 মোল ধরবো। তাহলে জিনিসটা আমি আরেকবার ক্লিয়ার করি যারা মিস করছে সেটা। জিনিসটা হচ্ছে যে এখানে দেখো কোয়েশ্চনে কিন্তু তোমার এই হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন এবং আয়োডিনের স্টার্টিং এ মোল সংখ্যা কত আছে সেটা কিন্তু বলে নাই কোয়েশ্চনের মধ্যে। তাই যদি কখনো এরকম না বলে, তাহলে যারা বিক্রিয়ক তাদের বাই ডিফল্ট আমরা কয় মোল ধরে নিব, 1 মোল ধরে নিব। আর যারা উৎপাদক তাদেরকে আমরা বাই ডিফল্ট কত মোল ধরে নিব, 0 মোল ধরে নিব। কারণ কেন দেখো, স্টার্টিং এ কি হয়, শুরুর মধ্যে একদম যখন শুরুর সময় থাকে তখন কিন্তু বিক্রিয়ক থাকে ম্যাক্সিমাম 1 মোল বা 100% থাকে। আর তোমার উৎপাদক তখন কত থাকে, 0% থাকে। কারণ দেখো না, একদম স্টার্টিং এ কোনো উৎপাদ উৎপন্ন হয় না ভাই, আস্তে আস্তে না উৎপাদ উৎপন্ন হবে। তাহলে একদম স্টার্টিং এ কিন্তু বিক্রিয়ক থাকে ম্যাক্সিমাম, উৎপাদক থাকে 0। এই জন্য আমরা এখানে 0 লিখছি। আর দেওয়া যদি কোয়েশ্চনে দেওয়া থাকতো তাহলে আমরা কোয়েশ্চনের মতো লিখতাম। এরপর আমরা এখানে কি লিখতাম দেখো তো ভাই, সাম্যাবস্থায়। এরপর আমরা এখানে লিখতাম সাম্যাবস্থায়। আচ্ছা, এবার দেখো এখানে কোয়েশ্চনে তোমাকে একটা ডাটা দেওয়া আছে। কোয়েশ্চনে কি বলছে দেখো তো, এই যে 330 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইডের 35% বিয়োজিত হয়। কি বিয়োজিত হয় বলতো, 35% বিয়োজিত হয়। তাহলে আমি যদি এখন তাহলে এখানে বের করতে চাই বিয়োজিত মোল সংখ্যা, আমি সাপোজ এখানে বের করতে যাচ্ছি হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজিত মোল সংখ্যা। তাহলে এটার জন্য আমরা গতকালকেই সূত্র পড়ে আসছি, সেটা ছিল আদি মোল কিন্তু কত পার্সেন্ট। আমি তোমাকে তো এখানে থিওরিটিক্যালি বুঝাই। দেখো এখানে আমরা কি বের করতেছি, হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজিত মোল সংখ্যা। দেখো এখানে কোয়েশ্চনে বলছে কি, আমরা এখানে প্রথমে ধরে নিচ্ছি যে হাইড্রোজেন আয়োডাইডের 1 মোল আছে, আর 1 মোলের 35% তোমার কি হয়েছে, বিয়োজিত হয়েছে। তাহলে বিয়োজিত মোল সংখ্যা কত হবে, ওই 1 মোলের 35%।
তার মানে এটাকে লিখতে পারো 35/100, তাই না? তাহলে এখানে বিয়োজিত হবে কত? 0.35 মোল। জিনিসটা বুঝো। আমি তোমাকে আরেকবার বলি, এর জন্য যদি আমরা সূত্র লিখে দিছিলাম, তারপরে তুমি সূত্র মুখস্থ ছাড়াই কিন্তু এটা করতে পারো। কিভাবে? দেখো এখানে তোমাকে বলছে কি, হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজিত মোল সংখ্যা না, মানে কয় মোল বিয়োজিত হয়ে যাবে। তুমি চিন্তা করে দেখো, এটার স্টার্টিং এ ছিল কয় মোল? স্টার্টিং এ ছিল কিন্তু 1 মোল, রাইট? আর 1 মোলের 35% হচ্ছে বিয়োজিত হচ্ছে, অর্থাৎ 1 ইন্টু 35% এতটুকু বিয়োজিত হয়ে যাবে, এই যে 0.35 মোল। এটা তো খুবই ইজি, তাই না? তাহলে এইখানে কিন্তু হাইড্রোজেন আয়োডাইডের কিন্তু 0.35 কিন্তু বিয়োজিত হয়ে গেছে। তার মানে সাম্যাবস্থায় এখন হাইড্রোজেন আয়োডাইড কত থাকবে? হাইড্রোজেন আয়োডাইড শুরুতে ছিল 1 মোল, আর এটার বিয়োজিত হয়ে গেছে কত? 0.35 মোল, রাইট? তাহলে এখানে থাকবে কত বলতো, যদি ক্যালকুলেট করো? 0.65 মোল থাকবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এখানে আমরা 0.35 কে বাদ দিছি কেন ভাই? কারণ 0.35 মোল আমার এখানে বিয়োজিত হয়ে গেছে, এই জন্য। আচ্ছা, এইবার একটা জিনিস তুমি বুঝো, সেটা হচ্ছে ভাই, হাইড্রোজেন আয়োডাইড 2 মোল থেকে কয় মোল হাইড্রোজেন তৈরি হয়? 1 মোল হাইড্রোজেন তৈরি হয়। অর্থাৎ 2 মোল হাইড্রোজেন আয়োডাইড যদি খরচ হয়, তার অর্ধেক পরিমাণ হাইড্রোজেন তৈরি হয়। জিনিসটা বুঝো। যদি এখানে 2 মোল, দেখো এখানে বিক্রিয়াটা কি বলছে দেখো না, 2HI থেকে H2 আর আয়োডিন তৈরি হচ্ছে। অর্থাৎ 2 মোল হাইড্রোজেন আয়োডাইড যদি তোমার খরচ হয়ে যায়, তাহলে 1 মোল হাইড্রোজেন তৈরি হয়। অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড যতটুকু খরচ হবে, তার ঠিক অর্ধেক পরিমাণ কি তৈরি হবে ভাই? হাইড্রোজেন তৈরি হবে। কারণ দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে, তাই না ভাই? তাহলে এখান থেকে আমরা ইজিলি কি বলতে পারি, যে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড থেকে আমার 1 মোল হাইড্রোজেন তৈরি হয়, অর্থাৎ অর্ধেক হয়ে যায়। তার মানে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড যদি খরচ হইতো, তার অর্ধেক পরিমাণ হাইড্রোজেন তৈরি হইতো। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, হাইড্রোজেন আয়োডাইড এখানে খরচ হয়েছে কতটুকু? 0.35। তাহলে এখানে উৎপন্ন হবে কতটুকু? যতটুকু খরচ হয়েছে তার ঠিক অর্ধেক। তাহলে এখানে জিনিসটা বুঝো, 0 তো আগে থেকে ছিল, তাহলে কতটুকু উৎপন্ন হবে? উৎপন্ন হয় না ভাই? দেখো বিক্রিয়ক আমরা কিন্তু মাইনাস করি, কারণ বিক্রিয়কটা খরচ হয়ে যায়, আর উৎপাদক কি হয়? উৎপন্ন হয়। তার আগে তো ছিল 0, আর কতটুকু উৎপন্ন হবে এখন? ওই 0.35 খরচ হয়েছে, আর 0.35 এর অর্ধেক পরিমাণ উৎপন্ন হবে। কেন? কারণ এখানে লক্ষ্য করে দেখো ভাই, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড থেকে 1 মোল হাইড্রোজেন তৈরি হচ্ছে, অর্থাৎ যতটুকু হাইড্রোজেন আয়োডাইড আছে, তার ঠিক অর্ধেক পরিমাণ হচ্ছে যে ভাই এখানে হাইড্রোজেন উৎপন্ন হয়। অর্থাৎ 2 মোল হাইড্রোজেন আয়োডাইড যদি খরচ হয়ে যায়, তাহলে তুমি কত মোল পাবা? 1 মোল হাইড্রোজেন পাবা। তাহলে এখানে খরচ হয়েছে কতটুকু? 0.35 মোল। আমরা দেখলাম মাত্র বিয়োজিত এটা, তাহলে এটার অর্ধেক হচ্ছে তোমার এখানে উৎপন্ন হবে। আর 0.35 কে তুমি যদি অর্ধেক করো, তাহলে তোমার এখানে আসা উচিত 0.175 মৌল। অনুরূপভাবে দেখো, এই 2 মোল হাইড্রোজেন আয়োডাইড যদি খরচ হয়ে যায়, তাহলে 1 মোল আয়োডিন তুমি পাও। অর্থাৎ এইখানে হাইড্রোজেন আয়োডাইডে যতটুকু খরচ হবে, তার ঠিক অর্ধেক পরিমাণ গিয়ে কোথায় তৈরি হবে? আয়োডিনেও গিয়ে তৈরি হবে। অর্থাৎ তাহলে দেখো এখানে কত হবে? এখানে কত হবে দেখো, তাহলে আগে তো আয়োডিনের 0 ছিল, এখন হাইড্রোজেন আয়োডাইডের 0.35 খরচ হয়েছে, তাহলে আয়োডিন তৈরি হবে কতটুকু? যতটুকু খরচ হয়েছে তার অর্ধেক তৈরি হবে। তাহলে এখানে তুমি কত পাবা? আবার এখানেও পাবা 0.175। ভাই এখানে প্লাস দিচ্ছি কেন? কারণ আরো উৎপাদক। ওকে, আচ্ছা, তুমি জিনিসটা যদি একটু কঠিন মনে হয়, তুমি এইভাবে চিন্তা করতে পারো। সেটা কিভাবে চিন্তা করতে পারো? 2 মোল হাইড্রোজেন আয়োডাইড খরচ হলে হাইড্রোজেন তৈরি হয় 1 মোল। বিক্রিয়া থেকে আমরা দেখতেছি হাইড্রোজেন তৈরি হয় ইকুয়ালস টু 1 মোল, রাইট? ইকুয়াল টু এখান থেকে তৈরি হয় কত? 1 মোল তৈরি হবে। তাহলে এখানে আমরা তখন কি বলতে পারি, যে 0.35 মোল হাইড্রোজেন আয়োডাইড খরচ হলে হাইড্রোজেন তৈরি হয়। ঐকিক নিয়মের হিসাব ভাই, পাঁচটাকে তুমি তাহলে 1/2 করবা, কিন্তু এখানে তুমি তাহলে 0.35 দিয়ে গুণ করে দিবা। সবাই তো এটা জানো, ঐকিক নিয়মের হিসাব। তাহলে 0.175 মোল আসবে। এভাবে করে তুমি আয়োডিনের জন্য করতে পারো, কিন্তু এভাবে করলে কি হবে বলতো? তোমার একটু সময় নষ্ট হবে। পরীক্ষাতে তুমি আসলে এত সময় পাবা না। প্রথম হয়তো তোমার একটু লেন্দি ওয়েতে করতে হবে প্র্যাকটিস করার জন্য। দেখবে একবার প্র্যাকটিস হয়ে গেলে তুমি ইজিলি মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলতে পারতেছো। যেমন আমি মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলছি, যেখানে 2 থেকে 1 তৈরি হচ্ছে, তার মানে এখানে যতটুকু খরচ হবে তার ঠিক অর্ধেক পরিমাণ এখানে তৈরি হবে, তাই না ভাই? জিনিসটা এখানে যেমন ধরো 3 থাকতো, এখানে যদি 1 থাকতো, তাহলে এখানে 1/3 তৈরি হইতো। এভাবে করে তুমি সব করতে পারো। এখন দেখো, এখন তোমায় কি বের করতে বসে? ক্যাপি এবং ক্যাসি বের করতে বসে। আচ্ছা, তাহলে এখানে চলো আমরা বের করার চেষ্টা করি ক্যাপি এবং ক্যাসির ভ্যালুটা। ওকে ভাই, তাহলে আমরা প্রথমে চলো একটা কাজ করে আগে ক্যাসি বের করি। আসো, ক্যাসির জন্য আমরা ফর্মুলা কি লিখবো? দেখো তো এখানে ফর্মুলা আমরা এখানে লিখবো হাইড্রোজেনের ঘনমাত্রা, দেখো উৎপাদ হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিনের ঘনমাত্রা ডিভাইডেড বাই কত বলো তো? এখানে হাইড্রোজেন আয়োডাইডের উপরে পাওয়ার বসবে স্কয়ার, রাইট? কারণ হাইড্রোজেন আয়োডাইড এখানে বিক্রিয়ক। এবার একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, সেইটা হচ্ছে ভাই, তোমার কোয়েশ্চনের মধ্যে কিন্তু টোটাল প্রেসারের কথাও উল্লেখ নাই,
টোটাল আয়তনের কথা উল্লেখ নাই। তাহলে দেখো এখানে যে কোয়েশ্চনটা দিছে তোমাকে, এই কোয়েশ্চনের মধ্যে কিন্তু পি টোটাল এটার কথাও তোমার কি নাই, এখানে উল্লেখ নাই। আবার এখানে তোমার হচ্ছে পাত্রের আয়তন, এটাও কিন্তু কি নাই বলতো, উল্লেখ নাই। তো এই ধরনের ক্ষেত্রে আমি তোমাদেরকে গতকাল কি শিখাইছি, 4টা জিনিস লিখে দিছিলাম। বলছিলাম যে কোয়েশ্চনে যদি কখনো এরকম পি টোটাল বা পাত্রের মোট আয়তন উল্লেখ না থাকে, তুমি পাত্রের মোট আয়তনকে কত ধরে নিবা, 1 লিটার ধরে নিবা। তাহলে এখানে তুমি আরেকটা জিনিস লিখতে হবে, তাহলে যেহেতু এখানে কোনোটাই দেওয়া নাই, এগুলো কিন্তু আমরা গতকালকে লিখে দিয়ে আসছি, তাই না ভাই? তাহলে এখানে তুমি কি লিখবা দেখো, তাহলে এখানে তুমি লিখবা ধরি পাত্রের আয়তন, যেহেতু দুটোটাই দেওয়া নাই, এরকম দুটোটা দেওয়া না থাকলে আমরা পাত্রের আয়তনকে 1 লিটার ধরে নিই, 1 লিটার। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে একটা জিনিস দেখো, তোমার তাহলে ক্যাসি বের করার জন্য এগুলো বের করা লাগবে, রাইট? তাহলে এখন আমাকে বলো তুমি যে ঘনমাত্রা অ্যাসিড গুলো তুমি কি জানো, N/V। তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে, এই হাইড্রোজেনের মোল সংখ্যা, এগুলো কিন্তু অবশ্যই সাম্যাবস্থার মোল সংখ্যা হিসাব করতে হবে। কেন? কারণ ক্যাপে তুমি সাম্যাবস্থার জন্য বের করো। দেখো তো, সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা কত, 0.175। তাহলে এখানে 0.175 করো, আর এখানে আয়তন কত হয় বলো তো, আয়তন দিয়ে ডিভাইড করে দাও, তাহলে আয়তন হয় তোমার এখানে 1 লিটার ধরে নিছো। তাহলে এখানে কত আসবে, 0.175 আসবে। ভাই এই সূত্র থেকে পাইছেন? আমরা সূত্র সবাই জানি, ঘনমাত্রা S = N/V। তার মানে এই এনটা যেটা আছে, যেমন এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতেছো, যেহেতু তুমি এখানে ক্যাপি গ্যাস হিসাব করতেছো, ক্যাপি গ্যাসে কিন্তু সাম্যাবস্থায় হিসাব হয়। তাহলে এখানে হাইড্রোজেনের যে মোল সংখ্যাটা বসাবো, এটা কিন্তু সাম্যাবস্থার মোল সংখ্যা বসাইতে হবে। দেখো এখানে কিন্তু আমরা এখানে সাম্যাবস্থার মোল সংখ্যাটাকে এখানে আমরা বসাইছি, রাইট? আচ্ছা, তাহলে এটা পেয়ে গেছো এখানে 0.175 মোল লিটার ইনভার্স 1। তাহলে সিমিলার ওয়েতে তুমি যদি এখন আয়োডিনের ঘনমাত্রা বের করতে চাও, কত আসবে ভাই সেটা, আয়োডিনের মোল সংখ্যা কত সাম্যাবস্থায়, 0.175। এই যে দেখো 0.175 ডিভাইডেড বাই কত হবে, যেহেতু পাত্রের আয়তন 1, তাই এখানে ডিভাইডেড বাই 1 হবে। ভাই আমি চাইলে এটা এক লাইনে লিখে দিতে পারতাম, আমি এগুলো ক্যালকুলেশন করার দরকার ছিল না, কিন্তু আমি তোমাদেরকে ইচ্ছা করে প্রথমে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। তোমরাও আমার সাথে ভেঙে ভেঙে প্র্যাকটিস করো, পরে তুমি এগুলো ফাস্ট করে ফেলিও। এরপরে দেখো হাইড্রোজেন আয়োডাইডের কত হইতো ভাই, হাইড্রোজেন আয়োডাইডের আছে কয় মোল, সাম্যাবস্থায় 0.65। তাহলে 0.65 ডিভাইডেড বাই 1, তাহলে এখানে আসবে 0.65 মোল লিটার ইনভার্স 1। দেখবা বিভিন্ন জায়গায় এগুলোর জন্য বিভিন্ন চোরাই শর্টকাট শেখানো হয়, তো এগুলো শিখিও না ভাই, কারণ এগুলো শিখলে ধরা খাবা। কারণ এক একটা ম্যাথ এক এক রকম আসবে, তো তুমি কয়টা শর্টকাট শিখবা, আর এক একটা বিক্রিয়ার জন্য এক একটা শর্টকাট শিখবে, এটা তো বুদ্ধিমানের কোনো কাজ হলো না। তোমাকে একটা জেনারেল প্রসিডিউর ডেভেলপ করা লাগবে, যে প্রসিডিউর দিয়ে তুমি আসলে সবগুলা ম্যাথ করতে পারবা, এবং আমি এই প্রসিডিউর তোমাকে তৈরি করে দিচ্ছি, এভাবে করে তুমি করবা। হ্যাঁ, তাহলে দেখো এবারে তাহলে তুমি কত পাচ্ছ এখানে, যে হাইড্রোজেনের, তাহলে এখানে দেখো কত দেওয়া আছে, এখানে বের করছো তুমি 0.175, রাইট? তাহলে এটা বের করছো কত, 0.175। আর আয়োডিনেরটাও বের করছো কত, 0.175। তারপরে তোমার এখানে হাইড্রোজেন আয়োডাইড কত আসবে, হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে তোমার এখানে 0.65। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে আমরা ক্যাসির ভ্যালুটা পেয়ে যাবো। ক্যাসির ভ্যালু আমার এখানে কত আসবে ভাই, ভাই ক্যালকুলেশন আমার একটু ভুল হইতে পারে, প্রসিডিউর ঠিক আছে, তোমরা নিজেরা একটু ক্যালকুলেশনটা চেক করিও। তাহলে এখানে আসবে হচ্ছে আমার ভাই 0.0471 মোল লিটার ইনভার্স 1। দাঁড়াও 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 দাঁড়াও, যে এখন একক দিও না, এককে ঝামেলা আছে কিন্তু, এটা আমরা আগেই বলছি। দেখো এখানে ভ্যালু কত আসছে, 0.04711, হ্যাঁ 115। আচ্ছা, এবার দেখো একক কি হবে, একক আমরা কি শিখে আসছি ভাই, ওই যে মোল পার লিটারের উপরে পাওয়ার কত দিতাম, ডেল্টা এন। কিন্তু ভাই দেখো এখানে ডেল্টা এন কত হবে, এখানে আমি যদি তোমাকে যদি বলি ডেল্টা এন ক্যালকুলেট করো, ডেল্টা এন কত হবে ভাই, দেখো ডেল্টা এন মানে কি, গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা। তো গ্যাসীয় উৎপাদে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের মোল সংখ্যা 1, আয়োডিনের মোল সংখ্যা 1, তাহলে মোট মোল সংখ্যা হবে 2। আর গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা কত, 2, তাহলে 2 থেকে 2 গেলে কত থাকবে, 0। তাহলে এখানে এটার একক কি হবে, মোল লিটার ইনভার্স 1। ডেল্টা এন, তো ডেল্টা এন এখানে 0 হবে। তো কোনো কিছুর উপর যদি একক যদি 0 থাকে, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে, তাহলে এটার ভ্যালু কত হয়ে যায়, 1 হয়ে যায়, তাই না? আমরা সবাই জানি যে ধরো 10⁻0 আছে, তাহলে এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটা 1 হয়ে যায়। তার মানে এখানে ক্যাসি এর ভ্যালু কত চলে আসছে আমার, 0.047115। এটার তাহলে কিন্তু কোনো একক নাই, কারণ এখানে পাওয়ার 0 থাকার কারণে এটার এককটা 1 হয়ে যাচ্ছে, রাইট? আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো এটাকে আমি বক্স করে দিই, এটাই হচ্ছে আমার এখানে আনসার। এরপরে দেখো আরেকটা জিনিস তোমাকে বের করতে বলছে এখানে, আরেকটা কি বের করতে বলছে দেখো তো,
আরেকটা বের করতে বলা হয়েছে তোমাকে, যে তুমি তো অলরেডি ক্যাসি বের করে ফেলছো, ক্যাপি বের করতে বলছে। আর এখানে দেখো তোমার এখানে টেম্পারেচার উল্লেখ আছে কিন্তু, রাইট? আচ্ছা, তাহলে আমরা চলো নেক্সট পৃষ্ঠায় যাই। আমরা দেখো টেম্পারেচার উল্লেখ থাকলে আমরা একটা ফর্মুলা জানি, ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি আর টি পাওয়ার হচ্ছে ভাই তোমার এখানে ডেল্টা এন। তাহলে এখানে আমরা যদি ক্যাপি বের করতে চাই, অলরেডি তো আমি এখানে ক্যাসি বের করে ফেলছি। ক্যাসি আমার আসছে কত, 0.047, 0.047, তারপর এখানে আসছে হচ্ছে 115, আর আর এর ভ্যালু আমরা কত বসাবো বলছিলাম, 0.0821। আর টেম্পারেচার এখানে দেওয়া আছে কত, 330। তো তাহলে টেম্পারেচারটাকে তুমি এখানে 330-এর সাথে কত যোগ করে দাও, 273। তাহলে এখানে যে কোনো একটা ভ্যালু পাবা যোগ করলে, এই ভ্যালুটাকে তুমি এখানে বসাবা। আমি ইচ্ছা করে আর বসাচ্ছি না। পাওয়ার হচ্ছে 0, কারণ ডেল্টা এন মানে কত, 2 - 2, তার মানে 0 আসছে। তাহলে একটা জিনিস দেখো, পাওয়ার এই টোটাল জিনিসটার উপরে মানে 0.0821 ইন্টু এটার উপরে পুরো পাওয়ার আসতেছে 0। তাহলে পুরো জিনিসটা 1 হয়ে যাবে না? তাহলে তোমার এখানে আনসার আসবে কত, ক্যাপি ইকুয়ালস টু 0.047115। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার ক্যাপির, কারণ এটা তো আমার 1 হয়ে যাবে। আর এটারও কিন্তু কোনো একক থাকবে না, কেন? কারণ এটার একক কত হয়ে যায়, অ্যাটমসফিয়ারের উপরে ডেল্টা এন। এখন ডেল্টা এন তো 0, তাহলে অ্যাটমসফিয়ারের উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে এটার ভ্যালু 1ই হয়ে যায়। তো কারণ কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে এটার ভ্যালু 1। তাহলে এখানে হচ্ছে আমার এই অঙ্ক হচ্ছে আনসার হচ্ছে এটা। এই জন্য আমি ইচ্ছে করে টেম্পারেচার বের করে নিই। তাহলে এখান থেকে একটা নোট লিখতে পারো বা একটা শর্টকাট মনে রাখতে পারো, ছোটখাটো যেগুলো পরীক্ষায় আসে নোট। সেটা হচ্ছে যে, কি নোট মনে রাখতে পারো, দেখো তুমি এখানে 2 হাইড্রোজেন আয়োডাইড থেকে, মানে হাইড্রোজেন আয়োডাইড থেকে ধরো তুমি কোনো কারণে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করছো। এই বিক্রিয়ার জন্য অলওয়েজ কত হবে বলো তো, ক্যাপি ইকুয়ালস টু কি হবে ভাই, ক্যাসি হবে। তাই একটা যদি বের করো তাহলে আরেকটা আসলে বের করার মানে ইন্ডিভিজুয়ালি বের করার দরকার নেই আর কি। অলওয়েজ তুমি এখানে মনে রাখবা ক্যাপি ইকুয়ালস টু কি হবে বলো তো, ক্যাসি হবে। মানে এই বিক্রিয়ায় সাপোজ তুমি কোনো কারণে ক্যাসি বের করে ফেলছো, তো ক্যাপি বের করার জন্য এই বিক্রিয়ার জন্য টেম্পারেচারটা দরকার নেই আর কি, কারণ এটার উপর টেম্পারেচার দিয়ে কি করবা তুমি, তো এখানে পাওয়ার তো 0ই আসবে ওইটার উপরে। সো তুমি চাইলে এটা ইজিলি আসলে ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি লিখে দিতে পারো। ওকে, সো এটা তুমি এখানে মনে রাখতে পারো, এই বিক্রিয়াটার জন্য অলওয়েজ ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি হয়। মানে যে সকল বিক্রিয়ার জন্য ডেল্টা এন ইকুয়াল টু 0 হবে, আসলে বেসিক্যালি যে সকল বিক্রিয়ার জন্য, আমি যদি আরো স্পেসিফিক ভাবে লিখে দিই, যে সকল বিক্রিয়ার জন্য, যে সকল বিক্রিয়ার জন্য ডেল্টা এন ইকুয়াল টু 0 হবে, তাদের ক্ষেত্রে আমরা তাহলে কি লিখতে পারি ভাই, ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি। ওকে, আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তাহলে চলো ভাই আমরা নেক্সট অঙ্কে যাই এবং নেক্সট অঙ্কে দেখে আমাদেরকে কি বলছে এখানে। আচ্ছা, নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটা জিনিস এখানে ভুল করে আসছে কোথাও। কি ভুল করছে আমি তোমার বলি। হ্যাঁ দেখো এখানে কি ভুল করছে, এই দেখো কি ভুল করে ফেলছে, সাংঘাতিক ভুল করছে একটা। দেখো এখানে একটা স্কোয়ার ছিল না, এখানে তো আমি ডাইরেক্ট 0.65 বসেছি, এখানে কি হবে বলতো, একটা স্কোয়ার হবে। সরি ভাই, আমি আসলে খেয়াল করি না এই জিনিসটা। তাহলে ক্যালকুলেশনে জাস্ট এখানে একটু চেঞ্জ আসবে মানটা। সরি ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমি খেয়াল করি নাই এটা। তাহলে দাঁড়াও, এটাকে আমি একটু ঠিক করে দিই। তাহলে এটা বের করতে আসবে, মেজর কিছু না, এটা তুমি নিজেই বের করতে পারতা। তারপর আমার হঠাৎ করে কেন জানি মনে হলো যে আমি স্কোয়ার হয়তো দিই নাই। তাহলে চলো, তাহলে এখানে জাস্ট আমি স্কোয়ারটা করে দিই এখানে, সরি ভাই। তাহলে দেখো এখানে আসছে কত, 0.07248। তাহলে এটা ভ্যালু আসছে 0.07248 তাহলে 0.0707248। দাঁড়াও, তাহলে আমি একটু আরেকবার শিওর হয়ে নিই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা আসলে। হ্যাঁ ঠিক আছে এবারে হয়তো। তাহলে একটু তোমরা তো আরেকবার চেক করে দেখো, আমি সরি ভাই এটা খেয়াল করিনি আসলে। তাহলে এখানে তাহলে আমার আসবে কত, ক্যাস ইকুয়াল টু 0.07, দেখছো একটু ছোটখাটো ভুলের জন্য পুরো অঙ্কে 0 পেয়ে যাবা, 2485। তাই খুব সতর্ক থাকতে হবে। সো এটা হচ্ছে আমার এখানে আনসার, 0.72485। ওকে ভাই, সরি ভাই আমি কি ভুল করে ফেলছি এটা। সো এখানেও তাহলে কি হয়ে যাবে, এটার ভ্যালু তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটার ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ তাহলে ভ্যালুটা কত আসবে এখানে, দেখো এখানে আমরা যদি দেখি 0.07, তারপর আসছে কত 2485, তাহলে 0.07248। এটা হচ্ছে তোমার এখানে আনসার। সরি ভাই। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট মেথে যাই। নেক্সট মেথটা দেখো আমার এখানে কি বলা হচ্ছে ভাই, আমাকে এখানে বলতেছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
1.5 অ্যাটমসফিয়ার চাপে 15.6% PCl5 বিয়োজিত হয়। উক্ত বিয়োজনের ক্যাপিয়ার মান কত? তো তোমার প্রথম কাজটা কি হবে? আগে ক্যাপি গেসি বের করার সময় তোমার প্রথম কাজটা হবে আগে বিক্রিয়াটাকে লেখা। আমাদের তাহলে একদম প্রথম কাজটা কি হবে? আগে বিক্রিয়াটাকে লেখা। দেখো তো এখানে বিক্রিয়াটা তোমার কি বলছে? PCl5 বিয়োজিত হয়। বিক্রিয়াতে এখানে কি বলা হয়েছে ভাই? PCl5টা তোমার এখানে বিয়োজিত হয়। তার মানে PCl5 যদি বিয়োজিত হয় তাহলে কি হয় দেখো তো? আমরা সবাই জানি PCl5 যদি আমার বিয়োজিত হয় তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে আমার PCl5 বিয়োজিত হলে এখান থেকে হচ্ছে আমার তৈরি হবে হচ্ছে তোমার PCl3, আরেকটা কি তৈরি হবে বলো তো? Cl2 তৈরি হবে। আরেকটা তৈরি হবে তোমার এখানে প্লাস Cl2। তাহলে PCl5 ধরো এটা গ্যাস, আর এখান থেকে PCl3 তৈরি হলো এটাও গ্যাস, আর এখান থেকে Cl2 তৈরি হচ্ছে এটাও গ্যাস। তার মানে কখনো যদি PCl5 যদি বিয়োজিত হয় তাহলে এখান থেকে PCl3 আর কি তৈরি হয় বলো তো? Cl2 তৈরি হয়। দেখো দুইটাকে মিলাই তুমি কিন্তু PCl5 পাচ্ছ, রাইট? আচ্ছা, এবার আমরা জেনারেল প্রসিডিউরটা কি ছিল, এরপর আমরা কি লিখতাম ভাই শুরুতে? এখন একটা তুমি জিনিস খেয়াল করে দেখো তো, কোয়েশ্চনের মধ্যে কোথাও PCl5 শুরুতে কয় মোল ছিল বা PCl3 শুরুতে কয় মোল ছিল বা তোমার Cl2 কয় মোল ছিল এগুলোকে বলা আছে? বলা নাই। তাহলে বাই ডিফল্ট আমরা কি ধরে নিব? বিক্রিয়কেরটাকে আমরা 1 মোল ধরে নিব আর উৎপাদকগুলোকে আমরা 0 মোল ধরে নিব, রাইট? উৎপাদকগুলোকে আমরা 0 মোল ধরে নিব। এরপরে দেখো সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় তোমার এখন বলছে কি এখানে কোয়েশ্চনের মধ্যে দেখো তো, তোমার এখানে কোয়েশ্চনের মধ্যে বলা হয়েছে যে 15.6% PCl5 বিয়োজিত হয়, অর্থাৎ PCl5 ছিল হচ্ছে 1 মোল। এই 1 মোলের 15.6% অর্থাৎ 0.156 মোল PCl5 বিয়োজিত হয়। তার মানে আমরা এখানে লিখতে পারি PCl5 এর বিয়োজিত মোল সংখ্যা। এটা কিন্তু আমরা ডাইরেক্ট ফর্মুলা শিখে আসছি, বিয়োজিত মোল সংখ্যা। ভাই বিয়োজিত মোল সংখ্যার ফর্মুলা কি ছিল? আমরা এখানে লিখতাম হচ্ছে প্রথমে আদি মোল। দেখো তো PCl5 ছিল তো কয় মোল? 1 মোল ছিল। আর কত পার্সেন্ট বিয়োজিত হয়েছে? 15.6। তার মানে 15.6কে তুমি এখানে 100 দিয়ে ভাগ করে দাও। এটাই হচ্ছে বিয়োজিত মোল সংখ্যার সূত্র ছিল। এটা আমরা গতকালকে পড়ে আসছি। তাহলে এখানে কত হবে? 0.156 মোল। অর্থাৎ তাহলে PCl5 ছিল হচ্ছে 1, আর এটা থেকে 0.156 মোল এখানে বিয়োজিত হয়ে গেছে, রাইট? তাহলে এখান থেকে বিয়োজিত হচ্ছে কতটুকু? 0.156। তাহলে এখান থেকে থাকবে কত দেখো? যদি এখান থেকে যদি 0.156 চলে যায়, 156 যদি চলে যায় তাহলে এখানে থাকবে তোমার হচ্ছে 0.844 মোল, রাইট? আচ্ছা, এবার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো। তাহলে এখানে বিক্রিয়াটা একদম প্রথমে বিক্রিয়াটা দেখো, 1 মোল PCl5 থেকে 1 মোল PCl3 তৈরি হয়। তার মানে যতটুকু PCl5 খরচ হবে ততটুকু PCl3 তৈরি হবে। তাহলে তোমার এখানে দেখো তো PCl5 এখানে খরচ হয়েছে কতটুকু? 0.156। তাহলে যতটুকু খরচ হয়েছে ঠিক যখন আগে এখানে কত ছিল? 0 ছিল। তাহলে এখানে ঠিক ততটুকুই তৈরি হবে, অর্থাৎ 0.156 তৈরি হবে। তাহলে এখানে থাকবে কত? 0.156 মোল থাকবে, রাইট? আচ্ছা, সিমিলার ওয়েতে দেখো তো 1 মোল PCl5 থেকে 1 মোল Cl2 তৈরি হয়। এটা মানে কি যতটুকু PCl5 খরচ হবে ঠিক ততটুকু Cl2 তৈরি হবে। তাহলে এখানে 0.156 খরচ হয়েছে, তাহলে এখানে কতটুকু তৈরি হবে? ওই 0 প্লাস 0.156। তাহলে এখানে থাকবে কত? 0.156 মোল থাকবে, রাইট? মানে যতটুকু এটা দেখো, এটা যতটুকু খরচ হবে ঠিক ততটুকু এখানে তৈরি হবে, ঠিক ততটুকু এখানে তৈরি হবে, কারণ এখানে সব 1 1 করে করে। হ্যাঁ, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে আমাকে এখন ক্যাপি বের করতে হবে। তো ভাই ক্যাপির ফর্মুলা তুমি কি জানো? ক্যাপি হচ্ছে আংশিক চাপ দিয়ে হিসাব আসে। তাহলে এখানে ক্যাপির ফর্মুলা কত আসবে? পি অফ PCl3 ইন্টু পি অফ Cl2 ডিভাইডেড বাই পি অফ PCl5 আসবে, রাইট? আচ্ছা, তাহলে এখন তোমাকে বের করতে হবে প্রথমে আগে কি বলো তো? তোমাকে বের করতে হবে আগে হচ্ছে এখানে পি অফ PCl3 কত। এটা মানে কত? আমরা জানি আংশিক চাপকে আমরা কিভাবে হিসাব করি? ওই যে মোল ভগ্নাংশ অর্থাৎ এক্স PCl3 ইন্টু পি টোটাল দিয়ে হিসাব করি আমরা, রাইট? যেমন আমরা পি অফ এ মানে কত ছিল? এক্স অফ এ ইন্টু পি টোটাল ছিল না? খেয়াল করে দেখো, আমরা যখন ফর্মুলা পরে আসছিলাম পি অফ এর, মানে আমি তোমাকে যদি এখানে ফর্মুলাটা একটু এখানে লিখে দিতে চাই, ফর্মুলা, ওই ফর্মুলা পড়ার সময় আমরা কি পড়ছিলাম দেখো। সাপোজ আমাকে আংশিক এর আংশিক চাপ বের করতে হচ্ছে পি অফ এ, এটাই কোষ্টি কত ছিল? এক্স অফ এ ইন্টু পি টোটাল, অর্থাৎ এর আংশিক চাপ ইন্টু পি টোটাল। এর আংশিক চাপকে আমরা লিখতাম এন অফ এ ডিভাইডেড বাই এন টোটাল ইন্টু পি টোটাল, তো এখানে আসেই, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল হচ্ছে আমার ফর্মুলা। তাহলে সিমিলার ওয়েতে তাহলে আমরা পি অফ PCl3 যখন বের করতেছি তখন এক্স অফ PCl3 ইন্টু পি টোটাল। সিমিলার ওয়েতে তুমি যখন পি অফ Cl2 বের করবা তখন কত আসবে? এক্স অফ Cl2 ইন্টু পি টোটাল। আর তুমি যখন এখানে পি অফ, তোমার এখানে কত?
PCl5 বের করবা তখন তোমার এখানে আসবে x of PCl5 ইন্টু পি টোটাল, রাইট? এই জিনিসগুলো তোমার এখানে আসবে। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে এখন তুমি যদি ফার্স্টে x of PCl3 বের করতে চাও তাহলে কত আসবে দেখো তো। x of PCl3 মানে এই যে তোমার হচ্ছে যে ভাই CL3 এর PCl3 এর মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। যেমন এখানে দেখো তো n টোটাল কত হবে, আমি যদি ক্যালকুলেট করি এখানে n টোটাল, এটা কিন্তু সাম্যাবস্থার হিসাব। যেমন PCl5 এর n কত আছে ভাই, 0.844। সিমিলার ওয়েতে দেখো তো এখানে এই যে PCl3 এর কত আছে 0.156, আর Cl2 এর কত আছে এখানে 0.156। তাহলে এখানে তিনটাকে যদি যোগ করো তাহলে n টোটাল পেয়ে যাবো না? n টোটাল কত আসবে 844.156 প্লাস 0.156, তাহলে এটা আসছে হচ্ছে আমার 1.156 মোল আসছে, এটা হচ্ছে আমার n টোটাল আসছে। এবার দেখো PCl3 এর আছে কতটুকু বলো তো ভাই। আমরা জানি কি x of a equals to n of a divided by n total হয়, তাহলে x of PCl3 কত হবে n of PCl3, যেটা হচ্ছে এখানে 0.156 আর n টোটাল হচ্ছে এখানে 1.156 আর ইন্টু পি টোটাল। পি টোটাল এখানে কত ভাই, এই যে 1.5 অ্যাটমসফিয়ার, তাহলে তোমার এখানে আসবে কত 0.156 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 1.156। ক্যালকুলেশনগুলো কিন্তু নিজেও করিও ভাই, আমার জন্য বসে থাকিও না। 0.2024 অ্যাটমসফিয়ারটা এখানে দেখানোর জায়গা হচ্ছে না। একটা কাজ করি তাহলে এই জিনিসটাকে একটু বাম পাশে আনি, আর তাহলে আমরা এখানে লিখে দিই কত অ্যাটমসফিয়ার। ওকে, আচ্ছা, তারপর এখানে তুমি এই এক্স অফ Cl2 মানে কত পাবে এখানে ভাই, এখানে দেখো এখানে পাবা 1.156 ইন্টু 1.5, তাহলে এটার ভ্যালু আসবে 0.2024 অ্যাটমসফিয়ার। আর এক্স অফ PCl5 কত পাবা, PCl5 এর মোল সংখ্যা কত আছে দেখো সাম্য অবস্থায় 0.844 ডিভাইডেড বাই টোটাল হচ্ছে 1.156 আর পি টোটাল হচ্ছে 1.5, তাহলে এখানে পাবা তোমার এখানে জাস্ট কি আসবে বলো, এটা হয়ে যাবে জাস্ট কত বলো 0.844। ওকে, তাহলে এটা আসছে তোমার এখানে কত 1.095 অ্যাটমসফিয়ার। তাহলে যদি ভ্যালুগুলো সবগুলো এখানে বসাও তাহলে তুমি ইজিলি ক্যাপি পেয়ে যাবা। তাহলে ক্যাপি তোমার এখানে আসবে কত, ক্যাপি এখানে দেখো এই যে PCl5 এর জন্য কত হয় 1.095 আর PCl3 এর জন্য কত হয় 0.2024 আর Cl2 এর জন্য হয় তোমার এখানে 0.2024। তাহলে তোমার এখান থেকে ভাই ক্যাপির ভ্যালুটা চলে আসবে। ক্যাপি তাহলে কত আসবে যদি ক্যালকুলেট করি 0.2024 ইন্টু 0.2024 ডিভাইডেড বাই 1.095, তাহলে আমার এখানে ভ্যালু আসছে হচ্ছে ভাই তোমার এখানে ঠিকই আছে, এটা মনে হচ্ছে 0.0374। কত আসছে ভাই 0.0374। আচ্ছা, তাহলে ভাই এখন দেখো এটার একক কি হবে, এটার একক হবে অ্যাটমসফিয়ারের উপরে পাওয়ার হচ্ছে ডেল্টা এন, রাইট? এখন আমাকে বলো এই বিক্রিয়াটার জন্য ডেল্টা এন কত হবে ভাই। দেখো উৎপাদে দেখো তো এখানে কত মোল আছে গ্যাসীয়, PCl3 এর 1 মোল, Cl2 এর 1 মোল, তাহলে 2 মোল আছে টোটাল, 1 আর 1 যোগ, আর বিক্রিয়কে দেখো 1 আছে এখানে PCl5 এর আগে, তাহলে এখানে কত থাকবে ডেল্টা এন মানে 1 থাকবে। তাহলে ডেল্টা এন যদি 1 হয়ে যায় তাহলে এখানে একক কত থাকবে, ক্যাপি ইকুয়ালস টু 0.0374 অ্যাটমসফিয়ার শুধুমাত্র, কারণ এটার ভ্যালু তো 1 হয়ে গেছে। সো এটা হচ্ছে তোমার এখানে আনসার, এটা আমার মাইনাস মনে করবে অনেকে, এটা পয়েন্ট, এটা হচ্ছে তোমার এখানে পয়েন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমি এটাকে তাহলে বক্স করে দিই ভাই, এটাই হচ্ছে আমার এখানে আনসার। বোঝা গেছে না ম্যাথটা? আশা করি বুঝতে পারছো, এগুলো খুব সোজা ম্যাথ আসলে। কেন জানি মানে এগুলাকে অনেক সূত্র টুত্র মনে রাখে তোমার জন্য ঝামেলা করে ফেলে আর কি, সূত্র টুত্র মনে রাখার দরকার নাই, ডাইরেক্ট মুখস্থ রাখবা। এরপরে চলো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো ভাই। তাহলে আসলে আমরা নেক্সট ম্যাথটা দেখি। তো নেক্সট ম্যাথটাও বেশ ইন্টারেস্টিং। দেখো এখানে কি বলতেছে আমাকে, 1 লিটার আয়তনের একটা পাত্রে 5 মোল N2O4 নিয়ে উত্তপ্ত করায় সাম্যাবস্থায় 30% N2O4 বিয়োজিত হয়। উক্ত বিয়োজনের ক্যাসি কত? ভাই তোমার কোনো শর্টকাট মুখস্থ রাখবে না, জাস্ট আগে বিক্রিয়াটা লিখবা, জেনারেল স্টেপগুলো ফলো করতে থাকো, তাহলে দেখবো ম্যাথগুলো একদম ইজি হয়ে গেছে। বিক্রিয়া যেমন এখানে তোমার কি বিয়োজিত হচ্ছে N2O4, তাহলে এখানে বিয়োজিত হচ্ছে তোমার হচ্ছে N2O4 যেটা গ্যাসীয় অবস্থায় আছে। N2O4 বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয় আমরা সবাই জানি 2NO2। N2O4 বিয়োজিত হয়ে তৈরি হয় তোমার হচ্ছে ভাই 2NO2, এটাও গ্যাসীয় অবস্থায় আছে। তার মানে মনে রাখবা N2O4 যেটা, এটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন হবে বলতো 2NO2 উৎপন্ন হবে, যেটাও গ্যাসীয় অবস্থায় থাকবে। ওকে, আচ্ছা, এবার দেখো শুরুতে লিখবো
শুরুতে। এবারে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তোমার কিন্তু কোশ্চেনে বলেই দেওয়া ছিল 1 লিটারের একটি আয়তনের একটি পাত্রে 5 মোল N2O4 নিয়ে উত্তপ্ত করায়। তাহলে যখন তুমি উত্তপ্ত করতেছো, মানে যখন তুমি বিক্রিয়া স্টার্ট করতেছো, তখন N2O4 শুরুতে কতটুকু ছিল? 5 মোল। ঠিক আছে, মানে উত্তপ্ত করাই মানে কি, স্টার্ট করতেছো মাত্র, আর স্টার্টিং এ তোমার N2O4 এর মোল সংখ্যা কত? 5 মোল। তাহলে N2O4 দেওয়া ছিল তোমাকে শুরুতে কত মোল? 5 মোল। দেখো তো কোশ্চেনের মধ্যে তোমাকে NO2 এর কোথাও মোল সংখ্যা বলা আছে স্টার্টিং এ? কোশ্চেনে কিন্তু কোথাও তোমার NO2 এর স্টার্টিং এর মোল সংখ্যা বলে দেওয়া নাই। তাহলে তুমি এটাকে কত ধরে নিবা? 0 মোল ধরে নিবা। বাই ডিফল্ট আমরা বলছিলাম কি বলতো, আমরা বলছিলাম যদি কখনো এমন হয় বিক্রিয়কের যদি স্টার্টিং এর মোল সংখ্যা বলে না দেয়, তাহলে আমরা বাই ডিফল্ট 1 ধরে নিব, আর উৎপাদের ক্ষেত্রে বাই ডিফল্ট এটা আমরা 0 মোল ধরে নিব। তাহলে কোশ্চেনে কিন্তু আমাকে N2O4 এর মোল সংখ্যা দেওয়া ছিল, কিন্তু NO2 এরটা দেওয়া ছিল না, তাই এটাকে আমরা 0 ধরে নিছি। এরপরে কি দেখো তো কি হবে এখানে? সাম্যাবস্থায় খেয়াল করে দেখো, সাম্যাবস্থাটা আমরা হিসাব কিভাবে করব। এখন আমরা এখানে কি বলে দিচ্ছে কোশ্চনে, যে 30% N2O4 বিয়োজিত হয়। এটার মানেটা কি? আমরা তাহলে বলতে পারি N2O4 এর বিয়োজিত মোল সংখ্যা, N2O4 এর বিয়োজিত বিয়োজিত মোল সংখ্যা কত হবে তাহলে ভাই? এখানে দেখো N2O4 এর আদি মোল কত ছিল? 5। এই 5 মোলের কতটুকু বিয়োজিত হয়েছে? 30%। অর্থাৎ 30কে তুমি 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে দেখো এখানে? 5 × 30 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 1.5 মোল এখানে তোমার বিয়োজিত হয়েছে। অর্থাৎ 1.5 মোল তোমার এখানে বিয়োজিত হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে ছিল হচ্ছে 5, এটা থেকে 1.5 চলে গেছে, তাহলে এখানে থাকবে কতটুকু? 3.5 মোল। রাইট, এটাই তো আমার এখানে থাকা উচিত। আচ্ছা, এইবার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা দেখো এখানে, সেটা হচ্ছে যে 1 মোল N2O4 থেকে 2 মোল NO2 তৈরি হয়। অর্থাৎ এখানে 1 মোল খরচ হইলে 2 মোল তৈরি হচ্ছে। তাহলে এখানে তোমার খরচ হয়েছে কতটুকু? 1.5। তাহলে ডাবল তৈরি হবে না? কারণ এখানে দেখো 1 মোল থেকে 1 মোল খরচ হয়ে গেলে 2 মোল তৈরি হয়। তাহলে যদি কোনো কারণে যদি 1.5 যদি খরচ হয়, তাহলে এখানে আগে থেকে তো 0 ছিল, এখন তাহলে তৈরি হবে কত? ডাবল, অর্থাৎ 2 × 1.5 তৈরি হবে, অর্থাৎ এখানে 3 মোল তৈরি হবে। তাহলে জিনিসটা এখানে তুমি আরেকবার বুঝো, আমি তোমাকে বুঝাই দিই এখানে কি বলতে যাচ্ছে। এখানে বলতে যাচ্ছে কি, এই বিক্রিয়াটাকে তুমি লক্ষ্য করে দেখো, এখানে N2O4 এর আগে কয় মোল আছে? 1 মোল আছে। আর NO2 এর আগে কয় মোল আছে? 2 মোল আছে। এটা দ্বারা কি বোঝায় ভাই? এটা দ্বারা বোঝায় 1 মোল N2O4 থেকে 2 মোল NO2 তৈরি হয়। অর্থাৎ 1 মোল যদি কোনো কারণে N2O4 খরচ হয়, তাহলে সেখান থেকে 2 মোল NO2 তৈরি হবে। তাহলে এখানে N2O4 মাত্র তুমি বের করলা কত? খরচ হচ্ছে কত? 1.5 মোল। তাহলে এখানে তৈরি হবে কত? NO2 ওই 1.5 এর ডাবল, অর্থাৎ 3 মোল তৈরি হবে। আগে দেখে আছে 0 মোল ছিল, আর এটা উৎপাদক বলে এখানে প্লাস হয়েছে। আশা করি তুমি এটা বুঝতে পারছো এখানে। এরপরে তোমাকে কোশ্চেনে বলা হয়েছে ক্যাসি কত হবে। ক্যাসি ক্যাসি কত হবে দেখো তো, ফর্মুলা অনুযায়ী ক্যাসি এখানে হবে, এই NO2 এর উপরে তুমি কি করো? স্কোয়ার দাও, তারপর এখানে তুমি হচ্ছে N2O4 এটাকে ডিভাইড করে দাও। কারণ NO2 এর স্কোয়ার দিছো কেন? কারণ এখানে আগে দেখো 2 মোল আছে। এখন আমাকে বলো একটু করে, আমরা যদি বের করতে চাই যে NO2 এর মোল সংখ্যা কত, সরি ঘনমাত্রা কত, তাহলে কত আসবে? N/V। তাহলে মোল সংখ্যা তো 3, আর দেখো তো পাত্রের আয়তন এখানে দেওয়া আছে কত? 1 লিটার, তাহলে 1 হবে। তাহলে এখানে হবে 3 মোল লিটার ইনভার্স 1। তাহলে এখানে কিন্তু V তোমার দেওয়া আছে কত? 1 লিটার। ওকে, তারপর দেখো এখানে দেখো N2O4 এর তাহলে কত হবে ঘনমাত্রা? N2O4 এর দেখো তো, এই তোমার এখানে সাম্যাবস্থায় কয় মোল আছে? 3.5 মোল। আর এখানে আয়তন হচ্ছে 1, তাহলে এখানে আসবে 3.5 মোল লিটার ইনভার্স 1। তাহলে যদি সবগুলো ভ্যালু এখানে বসাই দাও ক্যাসি, তাহলে ক্যাসি আসবে কত? এখানে দেখো এই N2O4 এখানে NO2 এখানে কত? 3 না? তাহলে এখানে 3 এর স্কোয়ার হবে, আর এখানে হবে তোমার এখানে 3.5। তাহলে দেখো তো ক্যাসি এর ভ্যালু কত আসবে তোমার এখানে ভাই? ক্যাসি এর ভ্যালু তোমার এখানে আসবে যে 9 ডিভাইডেড বাই 3.5। তাহলে এখানে আসছে তোমার কাছে 2.5714। আর এটার ইউনিট কি হবে ভাই? ইউনিট হবে মোল লিটার ইনভার্স 1 ডেল্টা এন। তো এখানে ডেল্টা এন কত ভাই? দেখো তো উৎপাদের কয় মোল আছে? 2 মোল গ্যাসীয় উৎপাদক, আর গ্যাসীয় বিক্রিয়ক কয় মোল আছে? 1 মোল। তাহলে 2 থেকে 1 গেলে 1 থাকে, তাহলে ডেল্টা এন এর ভ্যালু 1 হবে। আর 1 যদি হয়ে যায়, তাহলে এখানে গ্যাসের ভ্যালু কত আসতেছে তাহলে? 2.5714 অনলি মোল লিটার ইনভার্স 1। ঠিক আছে, এটা হচ্ছে আমার এখানে ক্যাসির আনসার ভাই। আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো ভাই। তাহলে এটা হচ্ছে আমার ক্যাসির আনসার। ওকে, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এগুলো ইজি ম্যাথ ভাই। তারপরে চলো আমরা নেক্সট ম্যাথে যাই।
আসলে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা একটু করে দেখো। নেক্সট ম্যাথটা পড়ার আগে আমাদের একটু একটা জিনিস জানতে হবে, সেটার নাম হচ্ছে আমাদের ভাই ডাল্টনের আংশিক চাপ সূত্র জানতে হবে আমাদের একটু নেক্সট ম্যাথটা করার আগে। তাহলে আমাদের যেটা জানতে হবে ভাই, ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো ভাই ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে আমরা এখানে ডিটেলস আলোচনা করব না, কারণ এই টপিকটা ডিটেলস আলোচনা করা হয় কোথায়, পরিবেশ রসায়ন নামক চ্যাপ্টারে। অর্থাৎ সেকেন্ড ইয়ারে যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে আসলে ডিটেলস আলোচনা করা হয় ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে। তারপর আমরা এখানে যতটুকু দরকার ঠিক ততটুকু আমরা এখানে আলোচনা করবো। আসো তোমাকে আমি বুঝাই দিচ্ছি। তাও দেখো, ধরো এখানে তোমার কাছে একটা পাত্র আছে, সাপোজ ধরা যাক এখানে তোমার কাছে একটা পাত্র আছে, আর এই পাত্রের মধ্যে সাপোজ ধরো তিনটা এখানে গ্যাস আছে। তাহলে এখানের মধ্যে ধরা যাক তিনটা এখানে উপাদান বা তিনটা গ্যাস আছে। এখানে একটা এ গ্যাস, একটা বি গ্যাস এবং হচ্ছে একটা এখানে সি গ্যাস। তাহলে এখানে তিনটা গ্যাস আছে, আর এই তিনটা গ্যাসের বৈশিষ্ট্য কি জানো? এরা হচ্ছে পরস্পর অমিশ্রণীয়। অর্থাৎ এ, বি এবং সি এরা নিজেরা নিজেরা কখনো কি হয় না, এদের মধ্যে মিশ্রণ ঘটায় না, মানে এরা সবসময় আলাদা আলাদা থাকে। ওকে, তাহলে এখানে বলতেছে কি দেখো, এখানে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই এ, বি, সি এরা সবসময় কিভাবে থাকবে ভাই? আলাদাভাবে থাকবে। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, আমি যদি এখন তোমাকে তাহলে জিজ্ঞেস করি এর আংশিক চাপ বলতে কি বুঝবা তুমি? তার মানে এর আংশিক চাপ বলতে কি বুঝবা? সাপোজ ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম এর আংশিক চাপ, এটা বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু এটা অলরেডি আলোচনা করে আসছি আংশিক চাপের ব্যাপারটা, ক্যাপে গেছি পড়ার আগে। তারপরে তোমাকে আমি একটু করে বলি, এর আংশিক চাপ বলতে বোঝায়, এর আংশিক চাপ বলতে বোঝায় এই যে পুরো পাত্র যেটা আছে, পাত্র হতে কোনো কারণে যদি আমি বি এবং সি কে যদি আলাদা করে যদি বাইরে নিয়ে আসি, তখন পুরো পাত্র জুড়ে কে থাকবে? এ থাকবে। আর ওই এ একা পুরো পাত্রের মধ্যে যে চাপটা দিবে সেটাকে আমরা বলবো বেসিক্যালি কি বলতো, এ এর আংশিক চাপ। অর্থাৎ এ ইন্ডিভিজুয়ালি যে চাপটা দিবে পুরো পাত্র জুড়ে সেটাকে আমরা বলবো এ এর আংশিক চাপ। তাহলে এর আংশিক চাপে যদি আমরা সংজ্ঞাটা লিখতে চাই, সংজ্ঞাটা আমরা লিখতে পারি এরকম, যে এই ফিগার থেকে আমরা লিখতে পারি বি এবং সি কে যদি পাত্রের বাইরে নিয়ে আসা হয়, তবে এ একা পুরো পাত্র জুড়ে অবস্থান করবে এবং এই সময় এ পুরো পাত্রে যে চাপ প্রদান করবে তাই হলো এর আংশিক চাপ। এর আংশিক চাপ। তাহলে এর আংশিক চাপ আমরা ব্যাপারটা বুঝতে পারছি। এর আংশিক চাপ তার জিনিসটা কি দেখো তো ভাই, তুমি যদি কোনো কারণে যদি বি এবং সি কে যদি পুরো পাত্র থেকে বাইরে নিয়ে আসো, তখন পুরো পাত্র জুড়ে এ একা থাকবে। আর এই সময় পুরো পাত্রে যে চাপটা প্রদান করবে সেটাকে আমরা বলবো এর আংশিক চাপ। এখন তোমাকে যদি কেউ তাহলে জিজ্ঞেস করে বি এর আংশিক চাপ কি হবে ভাই? বি এর আংশিক চাপ হবে, তখন বলো তো কি, এ এবং সি কে তুমি তখন বাইরে নিয়ে আসবা, আর তোমার বি তখন পুরো পাত্র জুড়ে একা থাকবে, আর তখন বি ইন্ডিভিজুয়ালি যে চাপটা দিবে সেটাকে আমরা তখন বলতে পারি বি এর আংশিক চাপ। আবার সি এর আংশিক চাপ মানে সি ইন্ডিভিজুয়ালি থাকলে যে চাপটা দিবে সেটাকে আমরা বলবো সি এর আংশিক চাপ। আর এখন এই ডাল্টন বলতেছে কি দেখো, ডাল্টন এখানে বলতেছে কি দেখো, তাহলে আমি তোমাকে বুঝাই বলি এখানে। তাহলে এ যে একা যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে যে পি অফ এ, মানে এ এর আংশিক চাপ। বি যে চাপটা দিচ্ছে এটা হচ্ছে বি এর আংশিক চাপ। আর সি যে চাপটা দিচ্ছে এটা হচ্ছে সি এর আংশিক চাপ। আর বিজ্ঞানী ডাল্টন বলতেছে কি জানো, ডাল্টন বলতেছে যে যদি তারা একসাথে অবস্থান করে একই পাত্রের মধ্যে, তাহলে তাদের মোট যে চাপটা সেটা হবে কি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আংশিক চাপের যোগফলের সমান। ভাই এটা তো জেনারেল নলেজ ভাই, এটা তো হওয়াই উচিত। সাপোজ আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। সাপোজ ধরো একটা বাসার মধ্যে তিনজন কর্মজীবী লোক আছে। সাপোজ ধরো একটা বাসার মধ্যে তিনজন কর্মজীবী লোক আছে, মানে ধরো এটা হচ্ছে প্রথম ভাই, ভাই এক। এটা ধরো তোমার দ্বিতীয় ভাই, অর্থাৎ ভাই দুই। এটা ধরো তোমার তৃতীয় ভাই, ভাই তিন। এখন এরাই হচ্ছে খালি কর্মজীবী। এখন প্রথম ভাই ধরো বাসার মধ্যে দেয়া হচ্ছে 100 টাকা, পরের ভাই ধরো বাসার মধ্যে দেওয়া হচ্ছে যে 150 টাকা, আর 3 নম্বর ভাইটা ধরো বাসার মধ্যে 200 টাকা।
এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি এই টোটাল বাসার মোট ইনকাম কত, তুমি তখন বলবা যে তাহলে ভাই এই তিনটাকে যোগ করে দেন, অর্থাৎ 250 আর 450 টাকা। অর্থাৎ ইন্ডিভিজুয়াল সবগুলারকে ইফেক্টটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা মোট ইফেক্ট পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে বেসিক্যালি তোমার ডাল্টনের আংশিক চাপ। ডাল্টনের আংশিক চাপ তোমাকে বলতেছে কি, এই পুরা পাত্রের টোটাল প্রেসারটা হবে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রেসারের যোগফলের সমান, অর্থাৎ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আংশিক চাপের যোগফলের সমান। এটাই হচ্ছে তোমার ডাল্টনের আংশিক চাপ সূত্র। ভাই দেখো সিমিলার ওয়েতে এখানে এটার সাথে তুমি মিলাও যে সাপোজ একটা বাসাতে 3জন কর্মজীবী ভাই আছে, আর কেউ মানে এখানে টাকা ইনকাম করে না, তাহলে এই বাসার মোট ইনকাম কত হবে? ওই 3টা ভাই ইন্ডিভিজুয়ালি যে তোমার হচ্ছে যে ভাই এখানে যে যোগানটা দিবে টাকার, সেই 3টার যোগফলটাকে আমরা বলতে পারবো তখন মোট মোট ইনকাম। আর এখানে বলতেছে কি এখানে 3টা জিনিস আছে, তাহলে এই 3টা মিলায়ে মোট যে চাপটা দিবে এটা হবে তাদের ইন্ডিভিজুয়াল চাপের যোগফলের সমান। এটা তো ভাই সিম্পল জিনিস। এটা আসলে এটা তখনকার মানুষ জানতো না, এখনকার আমাদের কাছে যদিও সিম্পল মনে হচ্ছে, কিন্তু তখন এটা অনেক যুগান্তকারী এটা ধারণা ছিল আর কি। হ্যাঁ, কারণ তখনকার মানুষের মানে জিনিসটা বুঝতো যে এরকম হবে, কিন্তু আসলে এটাকে এই হাতে কলমে কেউ আসলে এটাকে প্রমাণ করেনি আর কি। তখন এই বিজ্ঞানী ডাল্টনই এটা ম্যাথমেটিক্যালি জিনিসগুলোকে প্রমাণ করছে। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। সো এখানে তাহলে দেখো আমরা তাহলে এখান থেকে কি বলতে পারি যে আমাদের তাহলে এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা কি? এটা এটাকে আমরা বলি ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র কি হবে বলবো তুমি এভাবে যে এই যদি একটি পাত্রে এ বি সি 3টি গ্যাস অমিশ্রণীয় হয় এবং তাদের দ্বারা তাহলে মোট চাপ কত হবে? প্রত্যেকের আংশিক চাপের সমষ্টির সমান। আর এই জিনিসটাকে তাহলে আমরা বলবো কি? ডাল্টনের আংশিক চাপ সূত্র। আর এটাকে আমি ইচ্ছা করে লিখে দিচ্ছি না, কারণ এটা তোমার এখন লাগবে না, মানে এটা জাস্ট তুমি এতটুকু বললেই চলবে। আরো ডিটেলস এগুলো নিয়ে আলোচনা আছে আমরা যেগুলো পরিবেশ রসায়নে অলরেডি করে আসছি। তাহলে এটাকে আমরা কি বলি ভাই? ডাল্টনের আংশিক চাপ সূত্র। ভাই এটা এখানে কেন পড়াচ্ছেন? কারণ আমাদের এইখানে লাগবে আসলে এটা একটু। হ্যাঁ, মানে আমাদের ম্যাথ আমরা যখন করবো এখন এই ম্যাথটা আমাদের এই থিওরিটা একটু করে লাগবে। তাহলে এটাকে চলো আমি স্টার মার্কস দিয়ে দিই। চলো আমরা এখন আসো আমাদের এই ম্যাথটা স্টার্ট করি। আমাদের এই ম্যাথটা করার জন্য ডাল্টনের আংশিক চাপের একটু করে সহায়তা লাগবে। আচ্ছা, তাহলে চলো আমরা এই ম্যাথটা করা এখানে স্টার্ট করি। তাহলে আসো আমরা এখানে করি আসো। তাহলে ফার্স্টে দেখো এখানে আমার কি বলতেছে, এখানে 727 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাম্যাবস্থা অর্জনকারী একটা বিক্রিয়া হচ্ছে এটা। আর এটার বিক্রিয়াটার ক্যাপি দেওয়া আছে তোমার কাছে 3.50 অ্যাটমসফিয়ার ইনভার্স 1। যদি মোট চাপ 3 অ্যাটমসফিয়ার হয়, সাম্যাবস্থায় অক্সিজেনের আংশিক চাপ যদি এত হয়, তবে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের তোমার হচ্ছে কি বের করতে বলছে বলতো? আংশিক চাপ কত হবে সেটা তোমাকে হচ্ছে এখানে বের করতে বলা হয়েছে। ওকে, আশা করি জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি কোশ্চেনটা এখানে। আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে এই কোশ্চেনটাকে এখানে সলভ করার চেষ্টা করি। আমরা কিভাবে সলভ করি দেখো, এটার জন্য কিন্তু কোনো শর্টকাট তোমাদেরকে কলেজে শিখাবে না। তো এটার জন্য তুমি যদি শর্টকাটের আশায় বসে দেখো তাহলে কিন্তু হবে না, তোমাকে একটা জেনারেল প্রসিডিউরে করতে হবে। জেনারেল প্রসিডিউরটা কি? যেই মুহূর্তে আমরা ক্যাপিকেসির ম্যাথ দেখবো, আমরা প্রথমে আগে বিক্রিয়া লিখবো। কোনো কিছু চিন্তা করার দরকার নেই, আমরা আগে বিক্রিয়া লিখবো। দেখো এখানে তো আমার জন্য সহজ হয়ে গেছে, বিক্রিয়াটা আমার কোশ্চনেই দেওয়া আছে। অর্থাৎ 2 সালফার ডাইঅক্সাইড, যেটা আমার গ্যাসীয় অবস্থায় আছে, এটার সাথে তাহলে আমার অক্সিজেন, এটাও আমার গ্যাসীয় অবস্থায় আছে। আর এখান থেকে তাহলে আমার কি তৈরি হবে? 2 সালফার ট্রাইঅক্সাইড, অর্থাৎ 2SO3 তৈরি হবে এখানে আমার। এখান থেকে তাহলে আমার তৈরি হচ্ছে কত বলো? 2SO3। 2SO3 তৈরি হচ্ছে, এটাও গ্যাসীয় অবস্থায় আছে। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি এখানে। আচ্ছা, এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে এরপরে তোমার যেহেতু এখানে আংশিক চাপ বের করতে বলছে, আবার একটা জিনিস দেখো তোমার এখানে অলরেডি ক্যাপি দেওয়া আছে। অলরেডি এখানে ক্যাপি দেওয়া আছে, জাস্ট তোমাকে কি বের করতে বলছে বলো তো? আংশিক চাপ এখানে বের করতে বলছে। দেখো আগের অঙ্কগুলোতে কি হইতো? আগের অঙ্কগুলোতে তোমার হচ্ছে যে ক্যাপি গ্যাসই বের করতে হইতো। দেখো খেয়াল করে দেখো, আগের অঙ্কগুলোতে তোমার কি করতে হইতো? ক্যাপি গ্যাসই বের করা লাগতো। আর এই অঙ্কটাতে ক্যাপি তোমার দেওয়াই আছে। আর তুমি তখন কি করতা বলো তো? আগের অঙ্কগুলোতে ক্যাপি গ্যাসই বের করার জন্য তুমি যেটা করতা সেটা হচ্ছে শুরুতে ধরতা, সাম্যাবস্থায় ধরতা। কিন্তু এখানে তোমাকে তো ক্যাপি গ্যাসই দেওয়াই আছে। তাহলে এই অঙ্কটার জন্য তুমি যেন শুরুতে ধরতে পারো, সাম্যাবস্থা এগুলো লিখতে পারো, কিন্তু আসলে লেখার দরকার নেই আর কি। হ্যাঁ, কেন আমি লেখার দরকার নেই আমি তোমাকে আরেকবার ক্লিয়ার করে দেখো। আগে যে তুমি যে অঙ্কগুলো করে আসছো না, ওই অঙ্কগুলো তোমাকে হয় ক্যাপি বের করতে বসে, নাহলে ক্যাসি বের করতে বসে। আর ক্যাপি ক্যাসি বের করার জন্য তুমি স্টার্টিং কন্ডিশন ধরছো, সাম্যাবস্থার মধ্যে কি কন্ডিশন হয় সেটা ধরছো। কিন্তু এই বিক্রিয়াটার মধ্যে তোমার ক্যাপি অলরেডি দেওয়াই আছে। সো তুমি আর ক্যাপি তো বের করতে হবে না, আর ক্যাপি বের করতে না হলে ওগুলো আসলে লাগবে না। সো তুমি ওগুলো ছাড়াই অঙ্কটা করতে পারবো আর কি। হ্যাঁ, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছি। কি কি দেওয়া আছে আমরা চলো এখানে দেখি। এরপর আমাকে কি বলছে দেখো, আমার এখানে তাহলে ক্যাপি দেওয়া আছে। আমি যদি ক্যাপির ফর্মুলাটা লিখি, এখানে ক্যাপির ফর্মুলাটা আমার এখানে আসবে কত দেখো তো? আমরা এখান থেকে লিখতে পারি তাহলে এই P(SO3) এটার স্কোয়ার দেখো ডিভাইডেড বাই P(SO2) এটার স্কোয়ার হবে।
আর পি অফ অক্সিজেন হবে। খেয়াল করে দেখো এই রিয়াকশনটা আমার এখানে দেওয়া ছিল। সো আমি এখান থেকে রিয়াকশন থেকে যদি ক্যাপি সূত্রটা লিখতে চাই তাহলে পি অফ SO3 এর উপর স্কোয়ার বসবে, কারণ আগে 2 আছে। এখানে পি অফ SO2 এর স্কোয়ার বসবে আর এখানে পি অফ অক্সিজেন বসবে। এতটুকু আশা করি আমরা এখানে বুঝতে পারছি। আর এখানে তাহলে এই ক্যাপির ভ্যালুটা আমার এখানে দেওয়া আছে কত দেখো 3.5 দেওয়া আছে, 3.5 দেওয়া। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো আমার এখানে কি দেওয়া, আমার এখানে বলতেছে মোট চাপ পি টোটাল, পি টোটাল দেওয়া কত, পি টোটাল দেওয়া হচ্ছে আমার এখানে 3 অ্যাটমসফেয়ার। আবার এখানে আমাকে বলছে কি সাম্যাবস্থায় অক্সিজেনের আংশিক চাপ হচ্ছে এটা, তার মানে হচ্ছে আমার এখানে পি অফ অক্সিজেন দেওয়া আছে কত 0.10 অ্যাটমসফেয়ার। তাহলে আমরা একটা কাজ করতে পারি কি বলতো, এখান থেকে আমরা তাহলে এই অক্সিজেনের আমরা তাহলে এখানে প্রেসারটা বের করে ফেলতে পারি। তাহলে পি অফ SO3 স্কোয়ার, তাহলে এখানে যদি আমরা পি অফ SO2 এর স্কোয়ার আর অক্সিজেনটা যদি বসাই দিই কত আসবে এখানে 0.1, তাহলে হচ্ছে 3.5। তাহলে এখান থেকে তুমি যদি করতে চাও পি অফ SO3 এটার স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ SO2 এটার স্কোয়ার, তুমি তাহলে এই অক্সিজেনটাকে তাহলে ওদিকে নিয়ে যাও, তাহলে এটাকে গুণ করলে 0.35 আসবে এখানে তোমার। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এটি কি একটা উভমুখী বিক্রিয়া, তাহলে পাত্রটার মধ্যে কিন্তু এই যে বিক্রিয়কের উপস্থিতিও থাকবে, আবার তোমার হচ্ছে উৎপাদের উপস্থিতিও থাকবে। যেমন একমুখী বিক্রিয়া হলে কি হইতো, একমুখী বিক্রিয়া হলে বিক্রিয়কগুলো সম্পূর্ণভাবে উৎপাদে কনভার্ট হয়ে যেত, তাহলে শুধু উৎপাদক থাকতো তখন। কিন্তু যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, তাহলে বিক্রিয়কগুলোও থাকবে, উৎপাদকগুলোও কিন্তু থাকবে। তাহলে পুরা সিস্টেমটার মধ্যে বা পুরা পাত্রের মধ্যে কি কি থাকতেছে, পুরা পাত্রের মধ্যে থাকতেছে সালফার ডাইঅক্সাইড থাকতেছে, অক্সিজেন থাকতেছে, সালফার ট্রাইঅক্সাইড থাকতেছে। তাহলে এখানে যদি আমরা এখন কোনো কারণে যদি ডাল্টনের আংশিক চাপ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে যদি আমরা কি অ্যাপ্লাই করি এখন ডাল্টনের আংশিক চাপ সূত্র, তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো তো, ডাল্টনের আংশিক চাপ সূত্র অ্যাপ্লাই করলে পি টোটাল ইকুয়ালস টু পি অফ SO2 প্লাস পি অফ অক্সিজেন প্লাস পি অফ SO3, রাইট। দেখো এখানে আমরা তিনটা জিনিস এখানে পেয়ে যাচ্ছি, কারণ এই তিনটা জিনিস এখানে আছে। তাহলে মোট চাপ কত হবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আংশিক চাপের সমান। এখন কোয়েশ্চেন অলরেডি তোমার পি টোটাল দেওয়া আছে, বের করে ফেলো 3। অলরেডি তুমি এখানে দেখো SO2 তো তুমি জানো না, তোমার এখানে পি অফ অক্সিজেন দেওয়া আছে কত 0.10, আর তোমার এখানে পি অফ SO3 দেওয়া আছে, বাই করতে হবে। তাহলে এখানে তুমি পি অফ SO2 প্লাস পি অফ SO3 এটা কত লিখতে পারো, এখানে 3 থেকে তুমি 1.1 কে বাদ দাও, তাহলে 2.9 থাকবে, 2.9 আসছে এখানে। আচ্ছা, এবার তোমার এই কোয়েশ্চনে বের করতে বলছে কি এই SO2 এবং SO3 এর আংশিক চাপ তোমার এখানে বের করতে বলছে। তাহলে এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাই এটাকে আমরা কিভাবে বের করবো? চলো আমি তোমাকে এটা বের করার সিস্টেমটা শিখাই দিই, এখানে এটাকে তুমি কিভাবে বের করবা। আচ্ছা দেখো, এখানে মনে তুমি দুইটাই কোয়েশ্চেন পাইছো, একটা দেখো এটা আর একটা দেখো এটা। আচ্ছা, এখানে দেখো তো আমরা একটা কাজ করতে পারতাম কিনা, আমরা এখানে পি অফ SO3 মানে আমরা কত লিখতে পারতাম, পি অফ SO3 এখান থেকে আমরা দেখো তো পি অফ SO3 ইকুয়াল আমরা কত লিখতে পারতাম 2.9 মাইনাস পি অফ SO2 কে লেখা যায় এখান থেকে। দেখো তো আমরা এই কোশ্চেন থেকে চাইলে কত লিখতে পারতাম 2.9 মাইনাস পি অফ SO2 কিন্তু আমরা এখান থেকে লিখতে পারতাম, রাইট। দেখো কি করলাম বলো তো, এই যে পি অফ SO3 ইকুয়ালস টু 2.9 মাইনাস পি অফ SO2, জাস্ট পি অফ SO2 কে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এটাকে হচ্ছে আমরা কত নাম্বার দিতে পারি, 1 নাম্বার সমীকরণ নাম দিতে পারি। আর এই 1 নাম্বার থেকে ভ্যালুটাকে আমরা কোথায় ইউজ করতে পারি, এখন এখানে ইউজ করতে পারি। যেমন এখানে ইউজ করলে আমরা কি পাবো দেখো, এখানে একটা কাজ করি, চলো তাহলে আমরা এই পি অফ SO3 এর জায়গায় আমরা তাহলে এখানে কত বসাই দিই 2.9 মাইনাস পি অফ SO2 এর স্কোয়ার আর হচ্ছে পি অফ SO2 এর এখানে স্কোয়ার আর হচ্ছে 0.35। তাহলে কি করলাম ভাই বলো তো, জাস্ট পি অফ SO2 কে এখানে রেখে দিলাম আর পি অফ SO3 এর জায়গায় জাস্ট তাহলে আমরা 1 নাম্বার থেকে এই 2.9 মাইনাস পি অফ SO2 কে এখানে বসাই দিলাম, আর কোনো কিছুই করি নাই ভাই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে কি করতে পারি, এই যে উপরেও স্কোয়ার আছে নিচেও স্কোয়ার আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি না, এই স্কোয়ার গুলোকে আমরা এক পাশে নিয়ে আসতে পারি। অর্থাৎ এইখানে আমরা নিচে পি অফ SO2 লিখার পরে পুরোপুরি কি দিতে পারি বলতো, হোল স্কোয়ার দিয়ে দিতে পারি, আর এখানে হচ্ছে আমাদের তাহলে 0.35 থাকতেছে। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে একটা কাজ করি, চলো এই জিনিসটাকে তাহলে আমরা তাহলে একটা নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, আমাদের একটু ক্যালকুলেশন করা লাগবে। চলো আমি কপি করলাম এটাকে, তাহলে চলো আমি নেক্সট পৃষ্ঠায় নিয়ে আসলাম এখানে, এটাকে তাহলে চলো আমরা নেক্সট পৃষ্ঠা এখানে নিয়ে আসলাম। তাহলে আসলে এবার আমরা ক্যালকুলেশন করি। এবার কোনো কারণে যদি আমি এবারে তোমার হচ্ছে যে এই স্কোয়ারটাকে যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে আমার কি আসবে, এখানে প্লাস মাইনাস আসবে না। তাহলে এখানে দেখো আমার এখানে কি আসতেছে ভাই, এই যে 2.9
মাইনাস পি অফ SO2 ডিভাইডেড বাই আমার এখানে পি অফ SO2 এখানে তাহলে কত আসবে প্লাস মাইনাস √0.35 তাহলে √0.35 মানে কত দেখো এখানে আসবে হচ্ছে যে এখানে তুমি যদি √ওভার করে দাও তাহলে 0.5916 তাহলে কি করছি বলো তো জাস্ট এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে গেছি মানে রুট করে দিছি তাহলে একটা এখানে প্লাস মাইনাস আসবে আর √35 কে তুমি রুট করলে কত আসে বলো তো প্লাস মাইনাস 0.5916 আসে আশা করি আমরা এটা বুঝতে পারছি এখানে তাহলে এখান থেকে তাহলে আমরা কি করতে পারি একবার হচ্ছে আমরা এখানে প্লাস নিয়ে আলোচনা করতে পারি প্লাস নিয়ে তাহলে এখানে প্লাস নিয়ে আমরা কত পাচ্ছি দেখো তো 2.9 মাইনাস পি অফ SO2 আর ডিভাইডেড বাই হচ্ছে এখানে পি অফ SO2 আছে তাহলে একবার প্লাস নিলে আমরা এখানে পাচ্ছি 0.5916 তাহলে আমরা যদি এই পাশে ওইটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে 2.9 মাইনাস পি অফ SO2 ইকুয়ালস টু 0.5916 পি অফ SO2 তাহলে এখান থেকে পাচ্ছ কত 2.9 পি অফ SO2 প্লাস 0.5916 পি অফ SO2 তাহলে তুমি যদি এখানে পি অফ SO2 কে কমন নিয়ে ফেলো তাহলে 1 অথবা এখানে টোটালটা থাকতেছে করে দেখো তোমার এখানে থাকতেছে হচ্ছে 1.5916 পি অফ SO2 ইকুয়াল থাকতেছে 2.9 তাহলে এখানে ডিভাইড করে দাও জাস্ট তাহলে তুমি এখান থেকে পি অফ SO2 কত পেয়ে যাচ্ছ এই যে 2.9 কে তুমি জাস্ট কত দিয়ে ভাগ করে দাও এই 1.5916 দিয়ে তাহলে এখানে কত আসবে আমার দেখো পি অফ SO2 ইকুয়াল টু আসবে হচ্ছে আমার এখানে যদি আমরা ডিভাইড করি অর্থাৎ 2.9 ডিভাইডেড বাই 1.5916 যদি করি তাহলে এখানে আসতেছে হচ্ছে আমার 1.82206 আর এটার একক কি হবে যদি আমরা দেখতে চাই পিকচারটা থেকে দেখো প্রেসার পি অফ আচ্ছা এটা তো প্রেসার তাহলে প্রেসারের একক অ্যাটমসফিয়ারই হবে মাস্ট বি তাহলে আশা করি আমরা এখানে জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই তাহলে এখানে আমরা কিভাবে করলাম এটা আচ্ছা তাহলে এবার আমি তো পি অফ SO2 বের করছি তাহলে যদি এবার আমি ওই যে পি অফ SO3 যদি বের করতে চাইতাম দেখো এখান থেকে আমরা যদি এখান থেকে যদি পি অফ SO3 বের করতে চাইতাম আমরা কিভাবে করতাম আমরা দেখো তো এখানে এই যে 1 নাম্বার ইকুয়েশনে কি পাইছি আমরা এখানে 1 নাম্বার থেকে 1 নম্বরে তাহলে আমরা পাইছি হচ্ছে তোমার পি অফ SO3 ইকুয়ালস টু আমরা এখানে পাইছি 2.9 মাইনাস পি অফ SO2 তাহলে পাইছি 2.9 মাইনাস পি অফ SO2 তাহলে আমরা এখানে যদি পি অফ SO3 বের করতে চাইতাম তাহলে এখানে আমার যেটা করা লাগতো পি অফ SO2 এর ভ্যালুটা বসাই দাও 82206 তাহলে তোমার এখানে আসবে কত পি অফ SO3 ইকুয়াল টু আসবে তোমার এখানে তাহলে 2.9 থেকে এটাকে বাদ দিয়ে দাও অর্থাৎ 2.9 মাইনাস 1.82206 তাহলে তোমার এখানে আসছে কত 1.07794 দাঁড়াও 1 সেকেন্ড আমি একটু দেখি জিনিসটা চেক করে দেখি কারণ ভুল করা যাবে না তোমরা নিজেরা একটু চেক করে দেখো হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে মনে হচ্ছে আমার কাছে 1.07794 তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার আসছে অ্যাটমসফিয়ার তাহলে এটা কিসে আসছে বলো তো আমার এখানে হচ্ছে কিন্তু আমার হচ্ছে যে ভাই এটা পজিটিভ নিলে আসছে তাহলে পজিটিভ নিলে এটা একটা আনসার আসছে আর পি অফ আমাকে তো এটাই বের করতে বসে তাই না দেখো আমার কোশ্চেনে কি বের করতে বসে এখানে আমার কোশ্চেনে কিন্তু বের করতে বসে যে খেয়াল করে দেখো এই SO2 এবং SO3 এর আংশিক চাপ অর্থাৎ পি অফ SO2 আর পি অফ SO3 বের করতে বসে তাহলে এখানে পি অফ SO2 বের করছো আর এখানে পি অফ SO3 বের করছো তাহলে এই দুটো কিন্তু কারেক্ট আনসার আসবে এই দুটোই তোমার এখানে কি হবে কারেক্ট হবে ভাই আপনি কিভাবে বুঝতেছেন এটা কারেক্ট হবে মাইনাস নিয়ে তাহলে কি ভুল হবে চলো আমরা দেখি আসো মাইনাস দিয়ে দেখবে এখানে একটা ভুল আসবে কি ভুল আসবে আমি তোমাকে এখানে আলোচনা করতেছি তুমি যদি এখানে মাইনাস নাও তারপর যদি ক্যালকুলেশন করো কি ভুল আসবে দেখো মাইনাস নিয়ে তাহলে মাইনাস নিয়ে আমরা কি পাচ্ছি দেখো কারণ এগুলো তো আমরা অনেকবার করছি এই জন্য আসলে প্র্যাকটিস হয়ে গেছে 2.9 মাইনাস পি অফ SO2 ডিভাইডেড বাই তোমার এখানে পি অফ SO2 তাহলে আমরা জাস্ট এই জায়গায় কি করবো আগে প্লাস নিয়েছিলাম এখন আমরা মাইনাস 0.5916 তাহলে এখানে দেখা তো আমার কত আসতেছে এখানে তাহলে এখানে হচ্ছে আমার আসতেছে হচ্ছে যে 2.9 মাইনাস পি অফ SO2 ইকুয়াল টু মাইনাস 0.5916 পি অফ SO2 তাহলে এখানে তোমার আসবে কত 2.9 ওইটাকে তাহলে এই পাশে নিয়ে যাও তাহলে এটা পি অফ SO2 প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস আছে কত 0.5916 পি অফ SO2 তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো
2.9 ইকুয়াল টু তোমার কত আসবে দেখো, এই যে 1 থেকে তুমি 0.5916 কে বাদ দাও, তাহলে এখানে আসবে তোমার হচ্ছে 0.4084 পি অফ এসও টু। তাহলে এখান থেকে তুমি যদি পি অফ এসও টু বের করো, তোমার দেখো তো কত আসবে এখানে, এই 2.9 কে তুমি কি করো 0.4084 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার এখানে আসবে 7.1 অ্যাটমসফিয়ার। দেখো এইটা কিন্তু ভাই গ্রহণযোগ্য হবে না, এই মানটা কিন্তু তোমার এখানে গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না, একটু চিন্তা করে দেখো তো কেন গ্রহণযোগ্য হবে না। আমরা আশা করি তুমি ম্যাথটা বুঝতে পারছো, একটু চিন্তা করে দেখো কেন গ্রহণযোগ্য হবে না। আমি তাহলে তোমাকে বলে দিই কেন গ্রহণযোগ্য হবে না। কারণ একটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো, এখানে আমার কি বলা ছিল, মোট চাপ হচ্ছে যে 3 অ্যাটমসফিয়ার, তাই না, মানে ইন টোটাল প্রেসার তিনটাকে মিলায়ে টোটাল প্রেসার কত হবে 3 অ্যাটমসফিয়ার। এখন একজনের প্রেসার যদি এখানে 7.1 হয়ে যায়, সেটা তো 3 থেকে বেশি হয়ে গেছে, তাহলে সেটা সম্ভব? একটা জিনিস দেখো না, একটা জিনিস তুমি বলতেছো পুরো বাসার মোট ইনকাম হচ্ছে 450 টাকা, এখন একজনের ইনকাম যদি তুমি দেখো 900 টাকা, তাহলে সেটা সম্ভব? 900 টাকা হলে তো তোমার বাসার ইনকাম আরো বেশি হইতো। তাহলে এখানে এইভাবে মাইনাস নিয়ে করলে কি হচ্ছে দেখো, পি অফ এসও টুটা কার থেকে বড় চলে আসতেছে, 3 অ্যাটমসফিয়ার থেকে বড় চলে আসতেছে। সুতরাং ইহা গ্রহণযোগ্য নয়, ইহা কি নয় বলতো, গ্রহণযোগ্য নয়। সো মাইনাস দিয়ে আমরা করবো না, এই জন্য এখানে এই ঝামেলাটা হয়েছে, গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে গ্রহণযোগ্য আমার কোনটা, এই যে পজিটিভ নিয়ে যেটা বের করলাম সেটা। তাহলে আমরা চলো এটাকে আনসার লিখে দেবো এখন। তাহলে লিখে দিচ্ছি ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং আনসার কোনটা হবে আমার, পি অফ এসও টু, এটার ভ্যালু হবে 1.82206 অ্যাটমসফিয়ার। আর আরেকটা আছে পি অফ এসও থ্রি, এটার ভ্যালু কত হবে 1.07794 অ্যাটমসফিয়ার। তাহলে এই দুইটা হচ্ছে তোমার এখানে আনসার। ওকে, তাহলে পজিটিভ গুলো নিয়ে যেটা পাইছি এটাই হচ্ছে আমার এখানে আনসার। আশা করি বুঝতে পারছো ভাই, এবং কোনো ঝামেলা নাই। তাহলে এই ম্যাটটা আমাদের এখানে ক্লিয়ার হয়েছে। চলো আমরা তাহলে নেক্সট পেজে যাই, দেখে আসো আমাদেরকে এই ম্যাটটা এখানে কি বলতেছে। তাহলে এই ম্যাটটাতে কি কি বলা হয়েছে দেখো, তাহলে আমার এখানে আমাকে বলতেছে 3 লিটার আয়তনের একটা আবদ্ধ পাত্রে 8.25 মোল H2 এবং 6.55 মোল I2 কে 740 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করলে 11.50 মোল HI উৎপন্ন হলো, বিক্রিয়াটির সাম্যাঙ্ক কত। তো আমি তোমাকে একটু করে ক্লিয়ার করি। এখানে দেখো প্রথম কথা, এখানে তোমাকে বলছে সাম্যাঙ্ক কত, তোমাকে কিন্তু এখানে ক্যাপিকেসি ফিক্স করে দেয় নাই। তাহলে তোমাকে দুইটা জিনিস বের করতে হতে পারে, সাম্যাঙ্ক যেহেতু বলছে, ক্যাপিও বের করা লাগতে পারে, ক্যাসিও বের করা লাগতে পারে। কি কি ইনফরমেশন আছে দেখি আমরা, চলো। এখানে দেখো প্রথম ইম্পর্টেন্ট ইনফরমেশন পাত্রের আয়তন বলে দেওয়া আছে। সো পাত্রের আয়তন বলে দিলে আমরা প্রথমে কি বের করে ফেলবো, ক্যাসি বের করে ফেলবো, এটা আমরা মাস্ট বের করবো। দ্বিতীয় কথা দেখো এখানে টেম্পারেচারের কথা উল্লেখ আছে, যদি টেম্পারেচার কথা উল্লেখ থাকে তাহলে আমাদের এখানে ক্যাপিও কিন্তু বের করা লাগবে। সো একটু করে তুমি যদি খালি ক্যাসি বের করে দিয়ে আসো, তাহলে কিন্তু তুমি এখানে ফুল মার্কস পাবা না এই অঙ্কটাতে, একটু এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাহলে আমার এখানে ক্যাপিও বের করা লাগবে, আমার এখানে তাহলে ক্যাসিটাও বের করা লাগবে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখিও ভাই। তাহলে চলো আমরা এই অঙ্কটাতে আগাই আসো। তাহলে দেন আসো আমরা অঙ্কটাতে আগাই। ফার্স্ট আমরা কি করবো ভাই, এই যে কোনো ধরনের এই ক্যাপিকেসির অঙ্ক, যেহেতু আমাকে এখানে ক্যাপিকেসি বের করতে বলছে, তাহলে আমি এখানে প্রথমে বিক্রিয়াটাকে লিখবো আগে। বিক্রিয়াটা কিসের কিসের মধ্যে হচ্ছে দেখো তো, এই হাইড্রোজেন এবং আয়োডিনের মধ্যে হচ্ছে। তাহলে HI উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে বিক্রিয়াটা হবে হাইড্রোজেন গ্যাস আর হচ্ছে যেখানে আমার আয়োডিন গ্যাস, এবং এই বিক্রিয়াটা করে আমার এখানে কি তৈরি হচ্ছে, হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে। তাহলে এখানে আমার এখানে তৈরি হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড 2HI, যেটা গ্যাসীয় অবস্থায় আছে। ওকে, এই জিনিসটা হচ্ছে আমার এখানে তৈরি হচ্ছে। এখন তুমি এখানে দেখো এখানে কি কি বলছে, তোমাকে বলতেছে যে 3 লিটার আয়তনের একটা আবদ্ধ পাত্রে 8.25 মোল H2 এবং 6.55 মোল I2 কে এত কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করলে এতটুকু উৎপন্ন হলো। তাহলে জিনিসটা বুঝো ভালো করে। আমরা এখানে প্রথমে লিখবো আসলে শুরুতে, আমরা এখানে লিখবো হচ্ছে ভাই তোমার শুরুতে। দেখো তো শুরুতে তুমি কি করছো, একটা পাত্রের মধ্যে 8.25 মোল H2 কে নিছো, তাহলে শুরুতে হাইড্রোজেন আছে কতটুকু, 8.25 মোল, আর শুরুতে আয়োডিন আছে কতটুকু, 6.55 মোল। দেখো বলছে যে এই যে এত মোল HI উৎপন্ন হলো, ভাই শুরুতে কিন্তু এত মোল উৎপন্ন হয় না, এটা কিন্তু সাম্য অবস্থায় গিয়ে উৎপন্ন হয়। এই যে HI এর মোল সংখ্যা দেওয়া আছে, এটা কোথায় গিয়ে উৎপন্ন হয় বলতো, সাম্য অবস্থায় গিয়ে। কারণ শুরুতে কি তোমার কোন উৎপাদ উৎপন্ন হয় না ভাই। তাহলে দেখো এখানে কোয়েশ্চনে তোমার বলছে কি, যে এই আবদ্ধ পাত্রে এত মোল হাইড্রোজেন এবং এত মোল আয়োডিনকে নেওয়া হয়েছে। তাহলে শুরুতে হাইড্রোজেন এবং আয়োডিনের মোল সংখ্যা দেওয়া আছে, কিন্তু শুরুতে কিন্তু হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা বলা নাই। এই যে মোল সংখ্যাটা, এটা কিন্তু হচ্ছে ভাই তোমার হাইড্রোজেন আয়োডাইডের
তোমার হচ্ছে সাম্যাবস্থায় গিয়ে মূল সংখ্যা দেওয়া আছে, কারণ এখানে দেখো উৎপন্ন হয় লিখছে, এমন কিন্তু বলে নাই যে এই পাত্রটার মধ্যে তুমি এই উৎপন্ন করার আগে হাইড্রোজেন আয়োডাইড ছিল, এই কথাটা কিন্তু এখানে বলা নাই। কিন্তু এখানে দেখো এখানে বলছে কি উত্তপ্ত করার আগেই তুমি হাইড্রোজেনকে নিছো আর হচ্ছে যে আয়োডিনকে এতটুকু নিছো, দেন উত্তপ্ত করলে এতটুকু তৈরি হয়েছে। তাহলে শুরুতে কিন্তু কোনো হাইড্রোজেন আয়োডাইড ছিল না, তার মানে এখানে শুরুতে কত হবে বলতো? হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা 0 মোল হবে। আর সাম্যাবস্থায় গিয়ে কি হবে? এখানে দেখো সাম্যাবস্থায় গিয়ে কি হবে? সাম্যাবস্থায় গিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে ভাই এই হাইড্রোজেন আয়োডাইডের কত মোল উৎপন্ন হবে বলতো? 11.50। এখানে এই অঙ্কটাতে একটু তোমার ট্রিক্স খাটানো লাগবে। কি ট্রিক্স খাটানো লাগবে দেখো তো। সাপোজ ধরো এখানে সাম্যাবস্থায় গিয়ে হাইড্রোজেন থেকে ধরা যাক এক্স মোল পরিমাণ বাদ হলো। জিনিসটা চিন্তা করে দেখো, সাপোজ আমরা কি ধরে নিচ্ছি, হাইড্রোজেন থেকে সাম্যাবস্থায় গিয়ে কতটুকু বিয়োজিত হয়েছে, কত মোল বিয়োজিত হয়েছে ভাই? এক্স মোল। একটা জিনিস দেখো, হাইড্রোজেনের 1 মোল আয়োডিনের 1 মোলের সাথে রিয়াকশন করে, এটার মানেটা কি? হাইড্রোজেনের যদি যতটুকু খরচ হবে আয়োডিনেরও ঠিক ততটুকুই খরচ হবে, কারণ 1 মোল 1 মোল ব্যাপার সেপার। তাহলে হাইড্রোজেনের যদি 1 মোল খরচ হয়, অনুরূপভাবে তাহলে সাম্যাবস্থায় গিয়ে আয়োডিনেরও কতটুকু খরচ হবে? এক্সই খরচ হবে, কারণ এখানে দেখো 1 1। কিন্তু একটা জিনিস দেখো, এখানে তৈরি হবে কত? 2x। কেন? কারণ এখানে আমি তোমাকে বুঝাই বলি 2x কেন তৈরি হচ্ছে। জিনিসটা খেয়াল করে দেখো, হাইড্রোজেনের 1 মোল থেকে হাইড্রোজেন আয়োডাইডের কয় মোল তৈরি হয়? 2 মোল তৈরি হয়। এখন এখানে আমরা হাইড্রোজেনের কতটুকু খরচ হচ্ছে ধরছি? এক্স মোল খরচ হচ্ছে ধরছি। তাহলে এখান থেকে কত হবে? ডাবল তৈরি হবে না? কারণ এখানে তো আগে থেকে 0 ছিল, তাহলে 0 প্লাস 2x তৈরি হবে, অর্থাৎ এখানে 2x তৈরি হবে। কিন্তু বুঝতে পারছি জিনিসটা আমরা এখানে? তাহলে এখানে আমরা কি করলাম, এখানে যেহেতু আমাকে এখানে হাইড্রোজেনের বিয়োজিত মোল সংখ্যা কত সেটা লেখা নাই, তার আমি প্রথমে অ্যাজাম্পশন করে নিচ্ছি যে হাইড্রোজেন থেকে এক্স পরিমাণ বিয়োজিত হবে। তাহলে হাইড্রোজেন এবং আয়োডিনের সাথে সাথে সম্পর্ক যেহেতু 1 1 করে, কারণ 1 মোল হাইড্রোজেন বিয়োজিত হইলে 1 মোল আয়োডিন বিয়োজিত হয়, তারপরে এখান থেকে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়। বিক্রিয়া থেকে আমরা এটা দেখতেছি। তাহলে আমরা যেহেতু ধরে নিচ্ছি হাইড্রোজেন থেকে এক্স পরিমাণ বিয়োজিত হবে, তাহলে আয়োডিন থেকেও কিন্তু সেম এক্স পরিমাণই বিয়োজিত হবে, কারণ 1 1 সম্পর্ক। কিন্তু এখানে দেখো হাইড্রোজেনের থেকে কিন্তু এখানে 2 সম্পর্ক, অর্থাৎ হাইড্রোজেন থেকে যদি এখানে এক্স মোল বিয়োজিত হয়, হাইড্রোজেন আয়োডাইড কিন্তু তৈরি হবে ডাবল, অর্থাৎ 2x। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আর এখানে দেখো এই 2x যেটা তৈরি হয়েছে, এই 2x এর ভ্যালু দেওয়া আছে এখানে 11.50। তাহলে প্রশ্ন মতে তোমার এখানে 2x দেওয়া আছে কত? 11.50। কারণ দেখো এখানে বলেই দিছে এত মোল তৈরি হয়, মানে 11.50 তৈরি হয়। আর এখানে তুমি ইকুয়েশন থেকে দেখতেছো 2x তৈরি হয়েছে, তাহলে 2x মানে কত হবে? 11.50 হবে। ওকে, আশা করি এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে যদি কোনো কারণে আমরা এখান থেকে x বাইর করতে চাই, তাহলে আমার x কত আসবে ভাই? x আসবে হচ্ছে আমার এখানে 11.50 ডিভাইডেড বাই কত করো? 2 করে দাও, তাহলে আসবে তোমার এখানে 5.75 মোল। তাহলে এখানে x এর ভ্যালুটা যদি এখানে বসাও, তার মানে 8.25 থেকে তুমি যদি 5.75 কে বাদ দাও, তাহলে এখানে থাকতেছে তোমার হচ্ছে 2.5 মোল। আর এখানে যদি x এর ভ্যালুটা বসাও, অর্থাৎ 6.55 থেকে তুমি যদি 5.75 কে বাদ দাও, তাহলে এখানে থাকতেছে তোমার হচ্ছে 0.8 মোল। আর এখানে যদি x এর জায়গায় যদি 5.75 বসাও, তাহলে 11.50 মোল থাকতেছে। রাইট, এই জিনিসটা তোমার এখানে আছে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। তাহলে এই জিনিসটা তোমার এখানে আছে। আচ্ছা, তাহলে দেখি আসো। তারপর এখানে আমাকে বলতেছে কি বিক্রিয়াটির সাম্যাঙ্ক কত। আমি চলো আগে তাহলে ক্যাসি বের করে ফেলি। ক্যাসি কত আসবে ভাই? ওই হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে উৎপাদক, হাইড্রোজেন আয়োডাইডকে লিখো, কিন্তু এখানে 2 আছে বলে এখানে একটা স্কোয়ার দাও, নিচে হাইড্রোজেনকে লিখো, আর এখানে আয়োডিনকে লিখো। তাহলে এখন হাইড্রোজেন আয়োডাইডের মোল তোমার ঘনমাত্রা লাগবে। ঘনমাত্রা সূত্র আমরা কত জানি? ওই আমরা জানি হচ্ছে যে S=N/V। তো এখানে দেখো হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা কত? 11.50 সাম্য অবস্থায়। আর এখানে আয়তন কত ভাই? আয়তন হচ্ছে তোমার এখানে দেখো 3 লিটার দেওয়া, তাহলে 3 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এখানে কত আসবে? 11.50 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে আসবে তোমার হচ্ছে 3.833 মোল ডট লিটার ইনভার্স 1। আর এরপর এখানে কত আসবে দেখো হাইড্রোজেনের, এটা আসবে তোমার হচ্ছে এখানে ভাই বসাও, এখানে হাইড্রোজেন আছে কত? 2.5 ডিভাইডেড বাই 3 করো, তাহলে এখানে আসবে 2.5 ডিভাইডেড বাই 3, সো এটা আসবে তোমার এখানে 0.833 মোল লিটার ইনভার্স 1। তারপর তোমার এখানে আসবে কত? আয়োডিনেরটা আসবে হচ্ছে 0.8 ডিভাইডেড বাই 3 আসবে, তাহলে 0.8 ডিভাইডেড বাই 3, সো এটা আসছে কত এখানে? 0.2667 মোল ডট লিটার ইনভার্স 1। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি এখানে বসাই দিই, তাহলে সবগুলা ভ্যালু ক্যাসি ইকুয়াল টু কত আসবে? তাহলে এখানে দেখো, এখানে হাইড্রোজেন আয়োডাইড এখানে বসাও 3.833 এটার স্কোয়ার, আর এখানে 0.833, আর ইন্টু, তাহলে এখানে আসবে আমার
0.2667, রাইট? তাহলে যদি সবগুলো ভ্যালু আমরা এখানে বসাই এবং যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখি আসে কত আসে। হ্যাঁ, তাহলে এখানে আমার আসছে 66.13। ভাই এটা কিন্তু কোনো একক থাকবে না, কেন বলো তো? কারণ এখানে ডেল্টা এন এগুলো 0 আসবে। খেয়াল করে দেখো এখান থেকে তুমি যদি ডেল্টা এন বের করতে চাও, উৎপাদে দেখো 2 মোল আছে, বিক্রিয়কে দেখো 2 আছে, তাহলে এখানে 0 আসবে। কিন্তু 0 থাকলে কোনো একক থাকে না। আর ডেল্টা এন যদি 0 হয় তাহলে ক্যাপি আর ক্যাসির ভ্যালু কি হয়? সমান হয়। তাহলে এখান থেকে তাহলে আমরা লিখতে পারি ক্যাসি ইকুয়াল টু 66.13। সেম ভাবে কিন্তু ক্যাপি ইকুয়াল টু কত হবে? 66.13। আমরা একটু আগে লিখে দিয়ে আসছি যে ডেল্টা এন ইকুয়াল টু 0 হলে ক্যাপি আর ক্যাসি সমান হয়, কারণ এখানে 8 এর উপরে পাওয়ারটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। সো এটা হচ্ছে তোমার এখানে আনসার। এই দুটো তাহলে তোমার এখানে আনসার। এখানে তুমি যদি শুধু ক্যাসে লিখে দাও, ক্যাপে যদি না লিখো, তোমাকে কিন্তু নাম্বার কেটে দিবে এখানে, রাইট? দুইটাই করতে হবে। সো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমাদের হাতে আসলে অনেকগুলো অঙ্ক ছিল আরো, এটা আমি নেক্সট দিন করে দিব তোমাকে অঙ্কগুলো। আজকে সময় কম তো। তো তুমি ভিডিওটা যদি ভালো লাগে তুমি ভিডিওতে লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।